আচ্ছা, তাহলে আমাদের হলো তোমার 1 2 3 4 5 6টা ফাইল আছে, 6টা স্লাইড আছে। 6টা স্লাইড থেকে তোমার হলো এমসিকিউ আসবে, কোড রাইটিং আসবে। আর সাথে ল্যাবের কথা যদি মজা করে হয়তো বলছে, বাট ল্যাবও হতে পারে। তো এটা ট্রেসিং আছে তো না, যাকে তোমার হলো এখানে 6টাই আছে। এর মধ্যে 6টার মধ্যে আছে, প্রথমটা আছে হিস্টোরি, পরেরটা হলো তোমার সেট আপ। তো সেট আপটা আসলে লাগবে না, বাট এমসিকিউ তোমার আসতে পারে। দেন তোমার এখানে এগুলো তো এমসিকিউতে আসবে। ডাটা টাইপ, তো ক্লাস অ্যান্ড অবজেক্ট, ক্লাসের অবজেক্ট এটা আসবেই। কোডিং এর মধ্যে ভেরিয়েবলস আছে, 3 টাইপের যে ভেরিয়েবলসের কথা বলছে, ভেরিয়েবলসগুলো আছে। আর হলো তোমার ছোট একটা জিনিস আছে, স্ট্যাটিক নিয়ে কথা বলছিল। স্ট্যাটিক দুইভাবে লেখা যায়, শেষ 2 3টে পৃষ্ঠা। আচ্ছা, তো আমরা তাহলে ফার্স্ট থেকে শুরু করি। এমসিকিউ কোনগুলো আসবে, ইম্পর্টেন্ট কি আছে। তাইলে তোমার আমাদের এখানে ইম্পর্টেন্ট শুরু করি এখান থেকে। যদি কিছু নাই দিয়ে কিছু নাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেটর কিছু নাই। হিস্টোরি, হিস্টোরি জাস্ট খালি তুমি দেখে নিও যে তোমার জাভা হয়েছে 1990 সালে। হ্যাঁ, 1990 সালে জেনারেলাইজ জেনারেলাইজেশন অফ অবজেক্ট প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য জেনারেশন অফ, এটার জন্য এটি স্পেশাল আর কি, জাভাটা উইথ পারফরমেন্স অফ মাইক্রো কম্পিউটার। ওখানে আর কিছু নাই। আর যদি হলো তোমার এর গ্র্যান্ডফাদার যেটা, মানে ওর প্যারেন্ট যেটা আছে, সি আছে আর সি সি প্লাস প্লাস আছে, এই দুটো আছে। আর ওদের থেকেই হলো ইন্সপায়ার হলে তোমার জাভাটা ক্রিয়েট হয়েছে। আর তেমন দিয়ে কিছু নাই। তারপরে হলো তোমার জেমস, এই যে জাভা ওয়াজ ক্রিয়েটেড বাই জেমস গসলিং। হ্যাঁ, গসলিং। আর ওদের কিছু ফ্রেন্ড ফ্রেন্ড আছে, বাট জেমস গসলিং মেইন। 1991 সালে ক্রিয়েট হয়েছে। 18 মাসের ধরো ডেভেলপমেন্ট সিস্টেমে ছিল আর কি। হ্যাঁ, ওয়ার্কিং ছিল, ওয়ার্কিং ভার্সনে ছিল, ডেভেলপমেন্টের জন্য ছিল আর কি, 18 মাসের জন্য। আর ওক ছিল ওর প্রথম নাম জাভার। হ্যাঁ, ওক ছিল প্রথম নাম। এই যে ল্যাঙ্গুয়েজ ওয়াজ, এই যে কি লিখছে, ইনিশিয়ালি কল্ড, ওক ছিল হলো একটা কাঠ গাছের নাম আর কি, মূলত ওখান থেকে নাম রাখা হয়েছিল। তারপর হলো তোমার জাভার নাম রাখা হয়েছে। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, নট দ্য ইন্টারনেট, ইন্টারনেটে না, ওয়েবসাইটে না, বাট হলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সব ড্রাইভ ডিভাইসে চলবে আর কি, মেশিন দিয়ে যত ধরনের ডিভাইস আছে। আর এখানে হলো তোমার ওপির ইন্ট্রোডাকশনটা দিয়ে দিয়েছে। স্টেট অফ বিহেভিয়ার, তাহলে হলো তোমার একটা অবজেক্টের দুটো জিনিস থাকে, একটা হলো স্টেট আর একটা হলো বিহেভিয়ার, বুঝছো? রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট অনুযায়ী, মূলত মেইন অবজেক্ট অনুযায়ী স্টেট আর বিহেভিয়ার। স্টেট হলো কি তোমার, হলো ওর দেখতে কিরকম, নাম কি বা কয়টা হাত পা আছে এটা। আর বিহেভিয়ার হলো যে ওর ব্যবহার কিরকম, খাওয়া দাওয়া কীভাবে করে, ওর কীভাবে সাউন্ড করে, ওইগুলি আর কি। হ্যাঁ, এখানে তোমার এটা দিয়ে দিছে যে তোমার এখানে হলো তোমার কুকুরের জন্য এগুলি দিছে হলো স্টেট, স্টেট আর বিহেভিয়ার দিছে হলো এগুলি। হ্যাঁ, আচ্ছা, এই দুটো ভাগ আছে আর কি ওপির। তারপর হলো তোমার মূলত ওপির ভিত হলো 4টা। ওপির লেখার নিয়ম যেটা, সবজেক্ট প্রোগ্রামিং ইজ এ প্রোগ্রামিং methodology that helps organize complex programs using inheritance, encapsulation, polymorphism। আরেকটা কই গেল, ইনহেরিটেন্স, এক্সক্লুশন, পলিমরফিজম, কি রে, ওপি মেন অ্যাবস্ট্রাকশন ছিল একটা, ওখানে দেয় নেই। এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম, হয়তো কোনোভাবে মিসিং পড়ছে। অ্যাবস্ট্রাকশন এখানে লিখতে ভুলে গেছে। তাহলে কমপ্লেক্স ইউজিং দ্য ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম আর হলো একটা হলো অ্যাবস্ট্রাকশনে যেটা। হ্যাঁ, এই 4টা ভিত আছে। তো এখানে একটু বাদ দিচ্ছে, মেইন লাগবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা গেল। তারপরে তোমার এখানে হলো অবজেক্ট প্রোগ্রামিং প্রসেস অর্গানাইজড মডেল ওয়াজ ওয়ান অফ দ্য আরিয়া অবজেক্ট প্রোগ্রামিং। আর এখানে তো কিছু নাই। প্রসেস অর্গানাইজড মডেল ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়ার অ্যাপ্রোচেস অফ অবজেক্ট প্রসেস, আচ্ছা, ওরিয়েন্টেড মডেল ডেভেলপিং। আচ্ছা, আর কি আছে এখানে, অল কম্পিউটার প্রসেস, টু এলিমেন্টস কোড অ্যান্ড ডাটা, এটা তো স্বাভাবিক জিনিস। অল কম্পিউটার প্রসেস কনসিস্ট অফ টু এলিমেন্টস, একটা হলো কোড আর হলো হোয়াট হ্যাপেনিং, অ্যান্ড হলো যে ডাটা, হোয়াট আর বিং অ্যাফেক্টেড। ডাটা আর কোড দিয়ে তো আসলে তোমার ডাটা আর কোড এই দুটোর উপরেই তো হলো তোমার কম্পিউটার প্রসেস হয় আর কি। হ্যাঁ, প্রোগ্রামস প্রসেস হয় আর কি। কোড অ্যাক্টিং ডাটা, টপ ডাউন অ্যাপ্রোচ ফাংশন। The approach characterize a program as a series or linear steps, that is code.
স্টেপ বাই স্টেপ হলো তোমার কোড ওয়াইজ যায়। তারপর হলো ইন দিস মডেল প্রোগ্রাম আর টিপিক্যালি organized around code. This approach can be taught as a code acting on data. কোনটার কথা বলতেছে? In the budget of the language such employ introduction of program with small parts called function. আচ্ছা, প্রসেসিং ফর আছে, তেমন কিছু নাই, এগুলো দরকার নেই। আর জিনিস সেখানে তো মাল্টিপ্লাই তেমন কিছু কোড আর ডাটা, এগুলো তো সাথে সারা মতো করেনি, তাই না? এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট জিনিস না। মাল্টিপল প্রসেস প্রোগ্রাম, আচ্ছা, ইম্পর্টেন্ট ডাটা আইটেমস আর প্লেসড অ্যাজ গ্লোবাল অ্যাজ দ্যাট দে হ্যাভ মেড, ওই তোমার হলো যে পাবলিক প্রাইভেট ওগুলো অনুযায়ী তোমার কীভাবে হলো তোমার ফাংশনের ভিতরে হলো তোমার ডাটা প্রবাহিত হয়ে যে কাজগুলি করতেছে, মূলত বেসিক আর কি। হ্যাঁ, ওবির জন্য কমপ্লেক্স জিনিসগুলো ইজি হয়ে আসতেছে। ডিফারেন্ট ডিফারেন্ট টু রিলেট উইথ রিয়েল ওয়ার্ল্ড অফ অ্যান অবজেক্ট। ওপি না থাকলে কী কী হইতো, এখানে কী কী জিনিস হার্ড হয়ে যেত, যেহেতু তোমার এই জিনিসগুলি আরও লার্জ হয়ে যেত, কোডগুলি আর অনেক কমপ্লেক্স হয়ে যেত। তারপর হলো গ্লোবাল ফাংশন হ্যাজ কমপ্লিট দ্য অ্যাক্সেস ইটস পসিবল টু নিউ প্রোগ্রাম ক্যান করাপ্ট ফাংশন ডাটা এক্সপ্রেস হোল প্রোগ্রাম সো নো সিকিউরিটি অফ ডাটা। তো প্রাইভেট পাবলিক যেহেতু নাই ছিল না, তো সিকিউরিটি ডাটা থাকতো না। তারপরে ফাংশন ভেরি ডিফিকাল্ট ইউজ উইচ ফাংশন, identify what data is used in which function, difficult to relate ওয়ার্ল্ডের অবজেক্টের সাথে হলো যে তোমার রিয়েল অবজেক্টের সাথে হলো ওই অবজেক্ট মেলানো যেত না যদি ওপি না থাকতো আর কি। different characters, difficult to create new data type, reduce extensibility. তারপর হলো কি লিখছে, importance is given to the operation on data rather than the data, অপারেশন প্রায়োরিটি পড়তে ডাটার থেকে। বাট এখন হলো তোমার এই ওপির সিস্টেমটা, মানে জাভার যে সিস্টেমটা আছে ওটা আসার পরে হলে সবগুলো তোমার সুবিধা সমাধান হয়েছে আর কি। তাহলে তোমার ওপির প্লাস পয়েন্টগুলো কি? Modularity for easier troubleshooting, reuse of code through inheritance, flexibility through polymorphism, effective problem solving. হ্যাঁ, এই যে তোমার এখানে দিস এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স আর পলিমরফিজম। তাহলে হলো তোমার ইট ইজ নট পসিবল টু কোড ইন জাভা উইথাউট ক্লাস অ্যান্ড অবজেক্ট। ক্লাস অ্যান্ড অবজেক্ট তো জাভাতে কিছু লেখা যায় না, প্রথমে শুরু করি ক্লাস দিয়ে। ইভেন দ্য রাইট ইজ এ সিঙ্গেল হ্যালো ওয়ার্ল্ড উই নিড টু ডিক্লেয়ার এ ক্লাস। তো জাভার হলো তোমার এই ওপির মধ্যে তোমার হলো চারটা ভিত আছে, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স আর পলিমরফিজম। এখানে আর কিছু নাই। আর হলো তোমার ওই যেরকম তোকে বলছিলাম জেভিএম, জেডিকে আর জেআরই, তো এখানে তোমার হলো ওই চারটার মিনিংগুলি পড়তে হবে। যেরকম জেভিএম মিনস কি, জাভা ভার্চুয়াল মেশিন, যেটা হলো তোমার মেশিনের মধ্যে যে রান টাইম ইঞ্জিন টু রান দ্য জাভা অ্যাপ্লিকেশন, মেশিনের মধ্যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আর কি। হ্যাঁ, এই হ্যাঁ, তোমার হলো যে রান করার জন্য ভার্চুয়াল মেশিনের জন্য যে রান করার জন্য সফটওয়্যারটা, ওইটা মানে একটা কোড ক্লাস ফাইলটা দিয়ে তোমার হলো ভার্চুয়াল যে মেশিনের মধ্যে হলো তোমার জেভিএমটা ইনস্টল করা লাগে। এই যে পার্ট, হ্যাঁ, ইনস্টল করা লাগে, পরে হলো ওটা দিলে পরে হলো ওটা রান হয় আর কি। জাস্ট রান করার জন্য, নট ওরকম যে তোমার জাভা ফাইল পড়তে পারবে বা ক্লাস ফাইল পড়তে পারবে না, জাস্ট খালি ক্লাস ফাইল পড়তে পারবে। এর জন্য হলো মেশিনের ক্লাস ফাইলটা বোঝার জন্য জাস্ট খালি হলো তোমার যেটুকু এনভায়রনমেন্ট লাগে ভার্চুয়াল মেশিনটার জন্য, যতটুকু সিস্টেম লাগে ওটা আর কি। আচ্ছা, এর আগে বলছিলাম এটা নিয়ে। তাহলে তোমার জাভা ভার্চুয়াল মেশিন, একটা মেশিনের মধ্যে যখন কোনো
এনভায়রনমেন্ট থাকবে না বা কোনো কোড রান করার মতো কোনো সিচুয়েশন ভিতরে নাই, তখন ওটার ভিতরে জেভিএম ইনস্টল করা লাগবে। তো সেই ইনস্টল করার পর জাস্ট ক্লাস ফাইলটা দিয়ে দিলেই ও হলো যে তোমার ওর মেশিন ওই অনুযায়ী ক্লাস ফাইলটার কোড অনুযায়ী কাজ করবে আর কি। ইট ইজ কনভার্টেড যাবে বিট করে বাইট কোড ইনটু দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওই ফাইলটা দিয়ে দিলে বাইট কোড থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার হবে। জাস্ট করে বাইট কোডটা দিতেই হয়। বাইট কোডটা হলো তোমার ওই তো ডট ক্লাস ফাইল। হ্যাঁ, তো হলো যে এই ক্লাস ফাইলটা দিলেই তাহলে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ কনভার্ট হয়ে ওর অনুযায়ী কাজ করে আর কি। তো এটা দিলেই হয়। ভার্চুয়াল মেশিন তো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে জেভিএম ইজ এ পার্ট অফ জেআরই। জেআরই হলো রান টাইম এনভায়রনমেন্ট। এই রান টাইম এনভায়রনমেন্টের মধ্যে তোমার জাবার যে ফাইলটা আছে ওই ফাইলেও কাজ করে, আবার ক্লাস ফাইলেও কাজ করে, বুঝছো? তো এটা জাস্ট পুরো জাবার জন্য যত এনভায়রনমেন্ট দরকার রান করার জন্য যত এনভায়রনমেন্ট দরকার সব ধরনের এনভায়রনমেন্ট এখানে আছে, কিন্তু এখানে তোমার লেখা যায় না, খালি রান করা যায়। রান টাইম এনভায়রনমেন্ট। আচ্ছা, এই যে ভার্চুয়াল মেশিন তাহলে হলো তোমার যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফার্স্ট রিটার্ন ফাইল এন্ডেড উইথ দ্যাট। দিস কোর্স ফাইল আর কম্পাইলড ইনটু ক্লাস। প্রথম হলো তোমার এক্সটেনশন জয়েন করা হয়, যেটা দেওয়া হয় ডট জাভা। পরে এটা হলো তোমার কম্পাইলারকে দিলে কম্পাইলারটা ক্লাস ফাইল নিয়ে যায়। ফাইল বাই দ্য যে জাভা কম্পাইলার, এই যে শর্ট ফর্ম আর কি, জাভা সি কম্পাইলার। তারপর হলো তোমার এই ক্লাস ফাইল ডাজন্ট কন্টেইন কোড। কোড তো আর থাকে না, যেটা হলো তোমার কম্পিউটার বুঝে। তো ওই কোডগুলোকে হলো বাইট কোড বলে, যেগুলো হলো তোমার মানে তোমার ক্লাস ফাইলের মধ্যে থাকে আর কি। তো হলো যে তা মেশিন ল্যাঙ্গুয়েজ অফ দ্য জাভা ভার্সন। তাহলে তোমার হলো যে যে ক্লাস ফাইলের মধ্যে থাকে হলো বাইট কোড। ওই বাইট কোডগুলি তোমার হলো যে 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 ভিএম জাভা ভার্চুয়াল মেশিন তোমার হলো যে কনভার্ট করে দেয় কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজে। তখন হলো মেশিন বুঝতে পারে, ডাইরেক্ট হলো মেশিন বুঝতে পারে, এরকম একটা ভাষা করে দেয় আর কি। তো হলো যে হ্যাঁ, তো এগুলি হলো। তারপরে এই সিস্টেমে গেল তো জাভা লঞ্চার টুল দেন রান অ্যাপ্লিকেশন উইথ অ্যান ইনস্টেন্স অফ জাভা ভার্চুয়াল মেশিন। মানে মূলত তোমার যে জাভা লঞ্চারটা আছে না, নোট প্লাস প্লাস, এটার মধ্যে তো সবই হয় একসাথে, বুঝছো? তোমার হলো যে তোমার জাভা ফাইলটা দিলে ও হলো কম্পাইল করে এটা ক্লাস করে, তারপরে তোমার একটা ভার্চুয়াল মেশিন, মানে একটা ভার্চুয়াল একটা সিস্টেম ক্রিয়েট করে, যেটার মধ্যে তোমার কোডটা রান হয় আর কি। তো সবগুলো একসাথে করে হলো তোমার জাভা লঞ্চারগুলি। তো এটা তোমার তোমার নোট প্লাস প্লাস প্লাস। আর কি আছে? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমার অপারেটিং সিস্টেম আর মেন ডিফারেন্স হচ্ছে লিনাক্স টিনাক্স কোথায় কোথায়গুলো আছে, মাইক্রোসফট কোথায় কোথায়গুলো ইউজ হচ্ছে এবং কোথায় কোথায় আছে, সব জায়গায় এটা লিখে দিচ্ছে। এখানে তেমন কিছু নাই। হ্যালো ওয়ার্ল্ডটা লিখে দিচ্ছে, আগে তোকে বলছিলাম যে আমাদের পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড, এটা হলো ফাইলের নামও থাকা লাগে, হলো পুরো ফাইলে যদি পাবলিক, আর সবসময় একটা ক্লাসের নামটা থাকা লাগে, যেন ক্লাস ক্লাস একটা ক্রিয়েট করা লাগেই তোমার ভিতরে কোনো কিছু লেখার জন্য, কাজ করার জন্য। পাবলিক করলাম একটা ফাইলটা, একটা ক্লাস বানিয়ে ফাইলের নাম দিয়ে হলো পাবলিক করলাম, তারপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং দিলাম, আর্গুমেন্টস দিয়ে ব্রেকের শুরু শুরু, তারপরে জাস্ট হলো প্রিন্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএনএল হ্যালো ওয়ার্ল্ড, নর্মাল দিছে। তোমাকে দেখাইছে, তো এখানে কিছু নাই। তো হলো যে তোমার এখন তোমার হলো যে তোমার এই যে তোমার কি বলে কমান্ড বিষয় লেখা সিএমডি কমান্ডে কীভাবে হলো তোমার কমান্ড দেওয়া লাগে, ওটা খালি এখানে লিখে দিছে। যে ওই যে আমি জাভা সি দিয়ে তারপরে হলো হ্যালো ওয়ার্ল্ড ফাইলের নামটা লিখে দিলে, জাভা ফাইল যেটা আছে, পরে হলো এটা হওয়ার পরে যদি দেখে কোনো এরর নাই, তারপর হলো তুমি এই লাইনটা দিয়ে দিলেই হয় আর কি। এভাবে এখানে তেমন আর কিছু নাই। এমসিকিউ তাহলে যেগুলি আছে ওগুলি একটু দেখে নেওয়া লাগবে। এমসিকিউ থেকে তাহলে তোমার আসবে হলো এখানে সালটা একটু দেখে নেওয়া লাগবে, যে 1980 সাল না 1990 সাল, 1990 সাল ছিল। ক্রিয়েট করছে জেমস গসলিং, ও অক ছিল ওর প্রথম নাম। জাভা, যেটা 1995 সালে হলো তোমার হ্যাঁ, জাভা ওয়াজ কনসেপ্ট হয়েছিল হলো তোমার এত সালে ঠিকই, মানে এখান থেকে হলো তোমার প্রকাশ হয়েছে, কাজ শুরু হয়েছে আর কি। তারপর হলো 18 মাস, তাই না? কনসেপ্ট লঞ্চ ওয়াজ, আচ্ছা, না 1991 উপরে না পড়লাম, 1990 পড়ছে, 1990 সালে ও হলো তাহলে তোমার ক্রিয়েট হয়েছে। 1991 সালে হলো তোমার এটা ওয়াজ কনসিভড হয়েছে বাই অমুকের জেমস গসলিন। তো ইন্টারন্যাশনালি বলতে পারো যে 1990 সালে হলো একদম পুরো হোল পাবলিশ হয়ে গেছে, যেটা হলো তোমার লাগছিল হলো 18 মাস। তো 18 মাস তো, তো হলো তোমার 1990 থেকে শুরু হয় ধরো তোমার 1 বছর আর 2 মাস, তাই না? 1 বছর আর 4 মাস, এই আর কি 1991 সালে।
আচ্ছা, তারপর হলো তোমার তারপর হলো তোমার তখন নাম রাখা ছিল এটার অক, কিন্তু হলো পরে 1995 সালে আবার নতুন করে নাম রাখা হয়েছে জাভা। তারপর হলো এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সব জায়গায় হলো করা যায়, কিন্তু ইন্টারনেট বাদে, নেটওয়ার্ক করা যায় না, অনলাইনে করা যায় না, ওয়েবসাইটে। আর এটা হলো একটা, আর এটা পুরা জাভার যে সিস্টেমে যে থিমটাতে চলে ওটা হলো ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই থিমটা হলো তোমার দুইটা ভাগে ভাগ থাকে সাধারণত, এটা হলো স্টেট আর হলো বিহেভিয়ার। মানে পৃথিবীর আসল বস্তুর সাথে কম্পেয়ার করার মতো একটা সিস্টেম তো ওটা। তো হলো যে এই জন্য হলো তোমার আমাদের রিয়েল লাইফে যে অবজেক্টগুলো থাকে ওগুলো হলো ক্যারেক্টার থাকে দুই রকম। এটা হলো তোমার হলো স্টেট আর বিহেভিয়ার। তো এই ওপির ভিতরে যে অবজেক্টগুলো ক্রিয়েট করে ওগুলো সেম সেম স্ট্রাকচারই থাকে আর কি, এই জন্য সুবিধা এটাতে। তো এখানে তেমন কিছু নাই। এখানে পলিমরফিজমের ক্লাস কি, ফ্লেক্সিবিলিটি, তারপর হলো তোমার ইনহেরিটেন্স হলো তোমার রিডিউস দ্য কোড, রিইউজ দ্য কোড। তো হলো ইনহেরিটেন্স হলে কি হয় কি, অন্য ওর বাবার যাদের সম্পত্তি, বাবার যাদের যে কোডগুলি ছিল, মানে প্যারেন্টের যে কোডগুলি ছিল ওটা বারবার তোমার চাইল্ডে লেখা লাগে না, এক টান দিয়েই খালি প্যারেন্ট থেকে চাইল্ড বানিয়ে দিলেই ও হলো যে ওই আরেকটা ক্লাস বানায় ওর থেকে ক্লাস কাজ করে দেয়, মানে এক কোড বারবার লেখা লাগতেছে না। তোমার হলো যে ইনহেরিটেন্স করে নিয়ে আসা যাইতেছে আর কি, বুঝছো না, তার বাবার থেকে নিয়ে আসা যাইতেছে আর কি। আর ফ্লেক্সিবিলিটি হলো তোমার তোমার পলিমরফিজমে সম্ভবত তুমি চেঞ্জ করা যায়, ওই কোডগুলি হলো ভিতরে ঢুকে ওভার রাইট করে করে চেঞ্জ করে তোমার তোমার মতো করে নতুন করে কোড সাজা লিখতে পারবা। আর তারপর হলো মডুলার ট্রাবল শুটিং, ইজ এ ট্রাবল শুটিং, কারণ হলো তোমার আর অনেক ধরনের স্পেসিফাইড হয়ে যায়, তো তোমার চাইল্ড হয়ে যায়, ক্লাস, তারপর হলো তোমার প্যারেন্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমার মানে একটা ফ্লো তৈরি হয়ে যায়, তো একজনকে ধরলে তোমার হলো ওর দাদার মানে পাস সব জানিয়ে ফেলতে পারবা। তো ওই হিসেবে ধরলে তোমার ইজি হয়। ধরো যে তোমার 10টা ফাইল সেটা একসাথে জড়িত, তো সেই ক্ষেত্রে তোমার যে কোনো একটা ফাইল খুঁজতে অনেক সময় লাগবে, কারণ মানে খোঁজার তো একটা কোনো নাই, থিম নাই, বুঝছো না, মানে একটা সিস্টেম নাই, সিস্টেমের আন্ডারে পড়তেছে না। বাট যখন একটা ফাইল মানে যখন 10টা ফাইল একটার পর একটা জয়েন্ট থাকবে, মানে একটা ফাইলের ভিতরে একটা ফাইল থাকবে, এরকম যখন থাকবে, তখন তো একটা ফ্লো আছে যে একটা ফাইলের ভিতরে ঢুকে আরেকটা ফাইলে ঢুকবে, তাই না? তো ফ্লো থাকে। তো ওই ফ্লোটার জন্য হলো তোমার এই তোমার যখন আমরা কোনো কিছু আমরা খুঁজি, এই যে ট্রাবল শুট করতে যাই, ট্রাবল শুট মানে কোনো সমস্যার সমাধান যখন করতে যাই, তখন হলো ওই ফাইলগুলির ভিতরে যখন যাই তখন ইজিয়ার হয়ে যায়, কারণ সব ফাইলগুলো সাজানো গোছানো থাকে। বা যেরকম তোমার হলো বুঝছো তো, গ্র্যান্ডফাদার প্যারেন্টসের পরে চাইল্ড, এরকম আর কি সাজানো থাকে। তো তো সেই ক্ষেত্রে তোমার ক্লাসগুলো দেখা ইজি হয়। আচ্ছা, তারপর ওপি হলো তোমার ক্লাসের অবজেক্ট, হলো যে ওপি মানে তো অবজেক্ট প্রোগ্রামিং, এই তোমার ক্লাস ক্রিয়েট করা হয় যাতে হলো তোমার আনলিমিটেড অবজেক্ট ক্রিয়েট করতে পারে এর জন্য। আর এই ওপি হলো তোমার চারটা ভিত বলছি, এগুলি হলো এমসিকিউ। আর এই জেবিএম কি জেআরই কি, রান টাইম এনভায়রনমেন্ট, আর হলো ভার্চুয়াল মেশিন। আর হলো তোমার আরেকটা ছিল হলো তোমার জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট। আমরা কম্পিউটারের জন্য পড়ি, আমার মনে হয় এখানে হয়তো থাকতে পারে, বাট এদিকে নাই। তারপরে তোমার এখানে কিছু নাই, কোড কীভাবে লেখা লাগে একটু দেখে নিবা। আর হলো তোমার কি কি রান করা লাগে ওইটা, আর তো কিছু নাই, ছোটো জিনিস। আচ্ছা, এখন হলো আমাদের কিভাবে তোমার এনভায়রনমেন্টটা সেট আপ করবো, জাভা এনভায়রনমেন্ট সেট আপ। তো এমসিকিউ আসতে পারে, এর জন্য ওইগুলো দেখা। তো হলো আমরা সাধারণত কি কি করি, গো টু স্টার্ট কমান্ড, সাধারণত হলো তোমার কি যে উইন্ডোজে ক্লিক করে তোমার হলো, বা স্টার্ট তো ছিল আগে না, এখন তো উইন্ডোজে ক্লিক করে তোমার হলো যে কমান্ড যায়, সিএমডি লিখলে তারপর হলো কমান্ড প্রম্পটটা থাকে, ওখানে ক্লিক করলে তোমার হলো যে এটা ক্লিক করলে তোমার কমান্ড প্রম্পটটা আসে পড়বে। তারপর হলো তোমার ওখানে জাভা লিখে, জাস্ট জাভা লিখে ইন্টার টিপ দিলে তোমার দেখাবে যে তুমি কোনো লেখা না থাকে তাহলে তোমার ইনস্টল হয় নাই, আর যদি অনেক লেখা তাহলে ইনস্টল আছে যাওয়া। তো এখানে তোমার এটা দিছে যে তোমার নট ইনস্টলড, কমান্ড ওপেন দ্য কমান্ড এগেইন, আবার তুমি আবার যাবা সি আর এটা লিখতে হবে তোমার দেখার জন্য যে তোমার এটা ইনস্টল আছে কি না, পাথ পাথ ঠিক আছে নাকি না, এটা ইনস্টল দেখার জন্য আসলে তুমি পাথ ঠিক আছে কিনা, বা তোমার পাথ থাকবে তখনই, কারণ যখন পাথ সেট করি পাথ থাকবে তখনই যখন তোমার এটা সফটওয়্যার ইনস্টল হবে। তো যদি সফটওয়্যার ইনস্টল থাকে তখন আমার পাথ সেট করা হয়েছে নাকি এটা দেখার জন্য যাবা সিটা লাগে, কম্পাইলারটা মানে কম্পিউটারকে দেখায় দেওয়া লাগে যে জাভার ল্যাঙ্গুয়েজটা আসার পরে তুমি একজন ব্যক্তি লেখার পরে যখন এটা কম্পাইল হবে, কম্পাইল মানে কি, কম্পাইলারটা সেট হবে যে ওই কম্পাইলারটা এই জাভার যে ল্যাঙ্গুয়েজটা আছে, জাভার ল্যাঙ্গুয়েজের কম্পাইলারটা তোমার হলো জাভার ল্যাঙ্গুয়েজটা ভেঙে তোমার বাইট করে ট্রান্সফার করবে, সেটা হলো কম্পিউটারটা বুঝতে পারবে। তো সেই জন্য হলো কম্পিউটারকে বলা লাগে যখন তোমার জাভার কোনো ল্যাঙ্গুয়েজ পাবা তখন হলো তোমার এই লোকেশনে যাবা যেখানে তোমার জাভার কম্পাইলারটা আছে, ওই জাভার কম্পাইলারটা লোকেশনটা সেট করে দেওয়ার জন্যই তোমার হলো পাথ সেট করে লাগে লোকেশনটার, মানে ওই যে জাভার কম্পাইলারের যে ওয়েব জায়গাটা, মানে যেই স্টোরেজে সেভ করা আছে ওই লোকেশনটা দেখাই দেওয়া লাগে। যদি সেভ করছিলাম না তোমার সামনে, তোমার ওই যে পাথ সেট করতেছিলাম যে ওই পাথটা এটা, তো হলো যে তোমার এখানে তুমি যখন জাভা সি দিবা তখন কম্পিউটার ইন্টার দিলে তখন বলবে যে হ্যাঁ তোমার পাথ সেট করা হয়েছে আছে, বা পাথ সেট করা নাই, এটা হলো তোমার এই জাভা
ইনস্টলের পরের আর কি। তো দুইটাই দেখাই যাচ্ছে কীভাবে করছে। তো ইনস্টল না হলে তো সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হয়ে যাবে। আর 5 সেট পার্টনার সেট করা থাকলে 5 সেট করার জন্য ওই যে প্রথমে লোকাল ডিস্কে যেতে হবে, প্রোগ্রাম ফাইলে যেতে হবে, তবে জাভার নামের যে ফাইলটা সেটা ঢোকার পরে জাভার যেই জাভার ভিতরে আরেকটা যে জেডিকে ফাইলটা আছে, জাভার ডেভেলপমেন্ট কিটের যে ফাইলটা আছে ওখানে ঢোকা লাগবে, বিন ফাইলটাতে ঢোকা লাগবে। বিন ফাইল ঢোকার পরে তারপরে হলো এই পুরাটার যে লোকেশনটা এখানে ক্লিক করে এসব লোকেশন কপি করা লাগবে। কপি করে তারপরে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে ঢুকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করে পাশে ক্লিক করতে হবে, ক্লিক করে নিউ ক্লিক করে জাস্ট পেস্ট করে ওকে দিয়ে দিতে হবে, শেষ আর কিছু না। কিছুই নেই। জাস্ট কোয়েশ্চেন আসতে পারে যে তোমার লোকেশনটা কোথায় থাকে, অপশন দিয়ে দিল যে তোমার জাভার জাভার ভিতরে জাভার জেডিকের ভিতরে বিন ফাইলটার লোকেশনটা লাগে হলে তোমার 5 সেট করার জন্য এরকম হতে পারে। তারপর তোমার ইনস্টল করার জন্য তোমার জাভার জাভার ভার্সন জাভা চেক করার জন্য জাভা কি তোমার ইনস্টল করা আছে নাকি কম্পিউটারের জন্য হলো তোমার জাভা রেখে ইন্টার দেওয়া লাগে কমান্ড প্রম্পটে দিয়ে। আর যদি তোমার হলে দেখতে হয় যে জাভা কম্পাইলারের 5 সেট ঠিক আছে নাকি ওর জন্য জাভা সি লিখে ইন্টার দেওয়া লাগে এই কমান্ড প্রম্পটে দিয়ে। তো এই আর কি, এগুলো একটু দেখে নিবা। এটা হলো আমাদের গেল। আমাদের এখন ফাইল আছে একটা দুটো তিনটা চারটা ফাইল আছে। চারটা ফাইল হলো এইগুলো তোমার মেইন ফাইল, চারটা ফাইল। এর মধ্যে লাস্ট ফাইলে কিছু নাই আমারই। ফার্স্ট ফাইলটা দেখি আমরা। ডিফারেন্ট টাইপ অফ ডাটা টাইপস, মেমোরি সাইজ, ওগুলি সবগুলো দিয়েছে। র্যাপার ক্লাস দিয়েছে, ডিফারেন্ট টাইপ অফ টাইপ এই টাইপ কাস্টিং দিয়েছে, আর হলো তোমার প্রিমিটিভ ডাটা টাইপ। আচ্ছা, তো তোমার ডাটা টাইপ দুই রকম, প্রিমিটিভ ডাটা টাইপ আর নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো হলো যে তোমার এই প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে হলো তোমার ইয়াস ও নো, মানে এক বাইট দিয়ে তৈরি, ট্রু আর ফলস, এক বিট দিয়ে ট্রু আর ফলস। তো হলো যে এটা হলো তোমার জাস্ট বুলিয়ান, জাস্ট খালি দুইটা ইয়াস আর নো খালি হিসাব হয় এখানে, ইয়াস আর নো। আর তোমার আলফা নিউমেরিক বলতে বলতে হলো তোমার এই এক, কি বলে এখানে তো ইয়াস আর নো বলতে কি শূন্য অথবা এক, তাহলে এক না একের অধিক। হ্যাঁ, আলফা নিউমেরিক একের অধিক বুঝাইতে। তো হলো তোমার এইটার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো তোমার দশমিকের পার্টের দিকে যায়, একটা হলো তোমার পূর্ণ সংখ্যার দিকে যায়, মানে 1 2 3 4, কোনো দশমিকটা নেই বা কোনো ভাগশেষ বা ভগ্নাংশ টাইপের কিছু নাই। তো এই হলো তোমার ইন্টিজার, যেটা হলো পূর্ণ সংখ্যা, আর ফ্লোট হলো তোমার আংশিক সংখ্যা বা তোমার হলো যে এই দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যার মধ্যে কিছু তোমার হলো ফ্লোট আর ডাবল একই জিনিস, পুরোটা ফ্লোটের মধ্যে পড়ছে। আর এই ইন্টিজারটা হলো তোমার ইন্টিজারের মধ্যে তোমার হলো পড়ছে ক্যারেক্টার টাইপ আর হলো ইন্টিজার টাইপ। এখন তোমার কেন ক্যারেক্টার টাইপ সংখ্যার আন্ডারে পড়ছে? ইন্টিজার তো সংখ্যা, তো কেন ক্যারেক্টার টাইপ এটা হ্যাঁ হ্যাঁ, তো কেন ক্যারেক্টার টাইপ ইন্টিজারের আন্ডারে পড়ছে? তো এটার জন্য হলো তোমার কি জানি বলে এটাকে, কি জানি বলে এটাকে, এস সিআই, আজকি আজকি এস সি ডাবল আই, হ্যাঁ। আরে এস সি ডাবল আজকি, আজকি টেবিলটা আছে না, আজকে টেবিলে ঢুকলে তুমি বুঝতে পারবে যে এখানে তোমার দেখো এই 1 0 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 করে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে, তাই না? দেখা যাচ্ছে না হয়তো, এই যে হ্যাঁ, দেখো এরকম 0 থেকে শুরু করে তোমার 1127 পর্যন্ত দেওয়া লেখা আছে। তো প্রত্যেকটার এক একটা মিনিং আছে, এরকম তোমার জিরো মানে নাল বোঝায় কম্পিউটার। তারপরে তোমার হলো যেরকম তোমার এখানে 48 যদি লেখো, এখানে 48 ক্যারেক্টারের মধ্যে যদি 48 লেখো, ক্যারেক্টার ইকুয়াল টু 48, তাহলে তোমার জিরো বুঝছে ক্যারেক্টারের ভিতরে। তারপরে তোমার এরকম 65 হলো এই কম্পিউটার হলো কি এই সংখ্যাগুলি যদি দেই, এই সংখ্যাগুলি যদি আমরা যখন ক্যারেক্টার ইউজ করব, চার যখন ইউজ করবো, চার লেখা ধরো, চার লিখছে, চার লেখে এ লিখছে, এ ইকুয়াল টু যদি দেই আমরা এই ধরো তোমার চার লিখছে CHAR, চার দিয়ে এ দিছি, তাহলে হলো তোমার চারটা হলো কি তোমার ডাটা টাইপ, এ হলো চারটার নাম মানে ভেরিয়েবল। তখন ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু সেট করবো যেটা হলো তোমার এর মধ্যে সেভ থাকবে, তাই না? তো আমরা ওই হিসেবে আমরা ধরো তোমার এখানে লিখছি হলো এ কয়ে আছে 65 লিখতেছি। তারপরে যেখানে 65 লিখি, মানে কোনো ধরো আমি সাধারণত আমরা সেভ করি কীভাবে, এই চারের মধ্যে সেভ করি একটা কমা কমা দিয়ে, কমা করার উপরে একটা থাকে, ধরো তোমার এখানে লিখতেছিল তোমার এ, হ্যাঁ, এইভাবে লিখে তো আমরা সেভ করি, তাই না? এইভাবে লিখে আমরা সেভ করি, ওই গেল আমার মাথা, এইভাবে লিখে আরে এভাবে লিখে আমরা সেভ করি, তাই না? তো এই যে এখানে এটা আছে না, এটা তো আসলে কমা দিয়ে বসাইছি, কিন্তু হলো তোমার এখানে আজকে ভ্যালুটা দিলেও হয়। আজকে ভ্যালুটা হলো তোমার এই যে এর ডেসিমালের সংখ্যা ছিল 65। তো আমরা যদি এই এর জায়গায় আর এই কমাগুলির উপর থেকে উঠে দিয়ে খালি এখানে যদি 65 লিখি, তাইলেও তোমার এই এখানে এটাই সেভ হচ্ছে, এই ক্যারেক্টারের মধ্যে, বুঝছো? এটাই সেভ হচ্ছে। এখন যদি তুমি যদি এটা যদি প্রিন্ট করো, এটা যদি প্রিন্ট করো, তাহলে দেখবো তোমার তোমার দেখবো যে এ আউটপুট হইতেছে, কারণ আজকে ভ্যালু অনুযায়ী এই ভ্যালুটার অনুযায়ী এটার মান হলো A B C করে সেভ করা কম্পিউটারে। তো এভাবে হলো জিনিসটা যায়। তো এর জন্য হলো তোমার
এই ইন্টিগ্রালের মধ্যেই, ইন্টিগ্রাল যেহেতু তোমার সংখ্যার মধ্যে পড়ছে, সংখ্যার মধ্যে পড়ার সত্ত্বেও ক্যারেক্টারটা সংখ্যার আন্ডারে পড়ছে, কারণ হলো যে ওই সংখ্যা দিয়ে ও হলো ক্যারেক্টারগুলোকে ইঙ্গিত করতেছে, বুঝছো না? এর জন্য, এর জন্য চারটা পড়ছে হলো তোমার ওই সংখ্যার আন্ডারে। আর হলো ইন্টিজার টাইপ, তো স্বাভাবিক বাইট, শর্ট, ইন্টিজার, লং। তাহলে বাইট হলো সবচেয়ে ছোট, শর্ট তার থেকে একটু বড়, ইন্টিজার হলো অ্যাভারেজ নর্মাল সংখ্যাগুলি, আর লার্জ হলো সবচেয়ে বড় সংখ্যাগুলি। হ্যাঁ, আমরা সামনে হচ্ছে সাইজ দেখলে বুঝবোই। আর তোমার প্রিমিটিভগুলি হলো এগুলি সবগুলি কম্পিউটার বিল্ড ইন করা, মানে এক সব ধরনের ল্যাঙ্গুয়েজ, জাভা, সি, সি প্লাস প্লাস, সবগুলি যত ধরনের ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার নিজেও যেগুলি বুঝে, ওরা ওদের কম্পিউটারের ব্রেনের মধ্যে বলতে পারো বিল্ড করা আছে এই সিস্টেমটুকু। এর জন্য, এর জন্য এগুলি হলো তোমার প্রিমিটিভকে বলতে পারো। হ্যাঁ, আর নন প্রিমিটিভগুলি হলো তোমার বিল্ড করা নাই, কিন্তু লাইব্রেরি থেকে ডেকে নিয়ে আসা লাগে, বুঝছো? লাইব্রেরি মানে সব ভাষার মধ্যে নাই, শুধু জাভার ভাষার মধ্যে আলাদা করে লাইব্রেরিতে সেভ করা আছে, ওই লাইব্রেরিগুলো ডেকে ওই লাইব্রেরি থেকে তোমার সাহায্য নিয়ে তারপরে কাজগুলি করা লাগে। এর জন্য ওগুলোকে নন প্রিমিটিভ বলে। আচ্ছা, তো হলো বিল্ট ইন লাইব্রেরি, তোমার হলো লাইব্রেরির মধ্যে সেভ সেভ করা আছে, ওখান থেকে লাইব্রেরিতে কল করে নিয়ে আসে, ফাইলগুলিকে ডেকে নিয়ে এসে তুমি ওখানে কাজ করতে পারবা। অথবা তুমি ইউজার ডিফেন্ডেড ক্লাসেস ডিফাইন, অথবা তুমি ইউজার, তুমি নিজে যখন ইউজার থাকবা তখন তুমি নিজে ফাইল বানিয়ে তোমার হলো যে নন প্রিমিটিভ, যে তোমার আলাদা করে লাইব্রেরি বানাতে পারবা, নিজে ফাইল বানায়, বুঝছো? নিজে আলাদা করে ক্লাস বানায় নিজে একটা লাইব্রেরি বানাতে পারবা, ওই লাইব্রেরিকে তোমার লাইব্রেরি থেকে তো ফাইল ডেকে ডেকেও কাজ করতে পারবা, এরকম আর কি। তো হলো যে তোমার এই যে আমরা যেটা জানি প্রিমিটিভের মধ্যে এগুলি আছে, নন প্রিমিটিভ মধ্যে এগুলি আছে। আর সবচেয়ে বেশি হলো ইম্পর্টেন্ট জিনিস হলো তোমার এগুলি সবগুলি হলো তোমার একটা ডাটা, ডাটা টাইপ, এগুলোর মধ্যে ডাটা সেভ হয়। হ্যাঁ, আর ডাটা সেভ হয়, তাই না? আর আর হলো তোমার আমাদের হলো তোমার স্ট্রিং, এটার মধ্যে ডাটা সেভ হয়, তাই না? এগুলোর মধ্যে ডাটা সেভ হয়, এগুলোর মধ্যে ডাটা সেভ হয়। আর সিস্টেমের মধ্যে হলো তোমার আউটপুট হয়, আর স্ক্যানারে খালি ইনপুট হয়। তাহলে হলো তোমার এই স্ট্রিংটাই হলো খালি ইউনিক, যেটাতে হলো তোমার সেভ হয় আর কি। বুঝতে পারতেছো তো? সিস্টেমটাতে আমরা আউটপুট করি, স্ক্যানার দিয়ে আমরা ইনপুট করি, স্ট্রিংটাই হলো তোমার সেভ হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে এগুলো মুখস্থ করা লাগবে তোমার ইসের জন্য, ওই এমসিকিউর জন্য। বাইটের বুলিয়ানের কত বাইট, বাইটের কত বাইট, শর্টের কত, ইন্টিজার, লং, ক্যারেক্টার। আর হলো তুমি হিসাব রাখতে হবে যে সেম জিনিস এক বাইটে কত ই হয়, তো ওই 8 দিয়ে হলে সবগুলো গুণ দিয়ে হলে তোমার বের করতে হবে তোমার বিটস কতগুলো, সেগুলো এমসিকিউতে আসতে পারে। আর এখানে কিছু নাই। আর এখানে তোমার এই যে সাইজগুলি আছে, বিশেষ করে তোমার ডিফল্ট ভ্যালুগুলি, এই যে ডিফল্ট ভ্যালুগুলি আছে, এগুলি বেশি ইম্পর্টেন্ট, এগুলি আসবে। মাথায় রাখবা লং এর ক্ষেত্রে 0 পরে এল থাকে, আর তো এটা তো তোমার 4টা সংখ্যা আসবে, কারণ হলো তোমার ডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, এর জন্য 4টা সংখ্যা আসবে। আর হলো স্ল্যাশ ইউ আসবে। আর ফ্লোটের ক্ষেত্রে এফ আসবে, লং এর ক্ষেত্রে এখানে এল আসবে। আর ডাবলের ক্ষেত্রে দশমিক, তো দশমিক এখানে আসবে, ফ্লোটের ক্ষেত্রে দশমিক আছে। এখানে তেমন কিছু নাই, এগুলি মুখস্থ রাখা দরকার নাই, সূত্রের মধ্যে বসা দিলেই হয়। আর এগুলি এমসিকিউতে তো আসবে না, খুব এত ডিপ থেকে আমাদের ভার্সিটি এমসিকিউর মধ্যে কিছু আসে না, বেসিক বেসিক লাগবে বেশি। তো আর হলো তোমার কি হবে, তোমার ডাটাগুলি সেভ হয়, তাই না? তো সেভ হয় যেরকম তোমার আমাদের এখানে হলো বাইট দিয়ে করতেছি, বাইটে হলো এক বাইটে 8 বিটস, এই জন্য 8 বিটস মানে 8টা বক্স, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 8টা বক্স। তো যেহেতু সংখ্যা লিখতেছি, সংখ্যার মধ্যে যোগ আর বিয়োগ আছে, এই যোগ আর বিয়োগের জন্য প্রথম একদম লাস্ট যে এই বক্সটা যেটা আছে, এই বক্সটা হলো ফিল আপ হয়ে থাকে, ধর এই বক্সটা নাই। বাকি সব বক্সের মধ্যে তোমার 1 2 3 4 1 0 1 0 1 0 বসে গেলে সংখ্যা সংখ্যা প্রকাশ করবে। এই সংখ্যাগুলি হবে তোমার কয়টা সংখ্যা হবে, 127 থেকে 128-এর মধ্যে। হ্যাঁ, ওই -128 থেকে 127-এর মধ্যে, তো ধরো যে 127, এই 128 ধরে, হ্যাঁ মাইনাস ধরতেছি। তো এই 128-এর ক্ষেত্রে আমাদের সবগুলি প্লাস হবে, হওয়ার পরে এখন তাহলে হলো সবগুলি ওয়ান হবে, সবগুলি ওয়ান হইলো, এই সবগুলি ওয়ান হলো। হওয়ার পরে আমরা এখন হলো যে আহ, এই যে খালি বক্সে থাকবে, এখানে তো কিছু নাই, তো আমরা এখানে যদি ওয়ান বসাই, তাহলে হলো এই চিহ্ন হিসেবে কাজ করতেছে এটা, ওয়ান বসাইলে মাইনাস, আর 0 বসাইলে প্লাস, এই হিসেবে আর এখানে কাজ করতেছে। হ্যাঁ, তো কম্পিউটারে তোমার উম, তো এই হিসেবে এটা কাজ করতেছে। হ্যাঁ, আর কিছু না। এখন তুমি বলতে পারো যে 127 আর এটা -128 কেন, কেন এই একের পার্থক্য? এই একের পার্থক্য হচ্ছে শূন্যের জন্য। হুম, কারণ হলো তোমার শূন্যকে জোড় সংখ্যার মধ্যে ধরা হয়েছে,
মানে জোড় সংখ্যা মানে কি বলি প্লাস, মানে তো প্লাসের সংখ্যার মধ্যে ধরা হয়েছে। তাহলে সেই হিসেবে তোমার 0 থেকে 127 মানে কয়টা সংখ্যা হয়? 128টা সংখ্যা হয়, বুঝছো না? আর -1 থেকে হলো বিয়োগের সব সংখ্যা ধরা হয়েছে, এর জন্য হলো -28 যে আটকাইতেছে, বুঝছো? মূলত তোমার সংখ্যা দুই পাশের স্টোরেজ কিন্তু সেমই, মূলত বলতে পারো এই পাশের সংখ্যা 128টা, ওই পাশের সংখ্যা 128টা, কিন্তু যেহেতু তোমার শূন্য সহকে হলো তোমার প্লাস সংখ্যা ধরা হয়, এর জন্য হলো তোমার লাস্টে যে 127 যে তোমার হলো 128টা সংখ্যা হয়েছে। আর যেহেতু তোমার মাইনাস শুরু হয় -1 থেকে, এর জন্য -1 থেকে ধরার কারণে 128টা সংখ্যা হয়েছে, বুঝছো? এর জন্য তোমার এই পাশে এরকম পার্থক্য। আর তাহলে হলো তোমার, হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার হলো আচ্ছা সরি, এখানে একটা ভুল বলছি। তোমার হচ্ছে এই 100 - 128টা হলো তোমার এগুলো সবার লাস্টের সংখ্যা, একদম সবার লাস্টের সংখ্যা না। এর জন্য মানে 128-এর জন্য তোমার হলো আসছে হলো সব জিরো, আর সবার সবার লাস্টের সংখ্যা এর জন্য। আর হলো তোমার মাইনাসটা আসলে তোমার প্রতীক হিসেবে সিম্বলের জন্য এখানে বসে, এই আর কি। আর সবচেয়ে হাইয়েস্ট সংখ্যা হলো 127, সবার ফার্স্টের সংখ্যা বুঝছো, মানে লাস্টের সংখ্যা বুঝছো তো, মানে নিচে সবচেয়ে নিচের সংখ্যা, আর সবচেয়ে উপরের সংখ্যা হলো 127, এই 127-এর জন্য তো সবগুলো 1 হয়ে গেছে। আর হলো যেহেতু তোমার এখানে তোমার প্লাস নাই মাইনাস নাই, এই জন্য তোমার এখানে শূন্য রয়ে গেছে, এই আর কি। আর ওভাবে ভাবতে পারো যে লাস্টের সংখ্যাটা হলো তোমার, লাস্টের বক্স হলো তোমার যোগ বিয়োগের বক্স। তো তোমার যদি জোড় সংখ্যা হয় মানে শূন্য হয়, তাহলে তোমার প্লাস, আর যদি বিজোড় সংখ্যা তাহলে তোমার মাইনাস, যেটা এক। এভাবে ভাবতে পারো। কি জানি এখন একজন একবার ভাবো, ভাব মানে ভাবতে পছন্দ করে, এর জন্য আর কি বলতেছি। আর এটা তো তোমার হেক্সাডেসিমাল না, হ্যাঁ হেক্সাডেসিমালে হলো হিসাব করা হয় এগুলি। হেক্সাডেসিমাল বলতে কারণ তোমার এখানে 16টা ঘর থাকে, কারণ হলো কি ক্যারেক্টারের হলো তোমার দুইটা দুইটা বাইট থাকে, তো 8 × 2 = 16। তো হলো যে 16টা বিটস, 16টা বক্স থাকে। তো হেক্সাডেসিমাল হলো তোমার সংখ্যা থাকে 16টা। তো ওই হিসেবে তোমার এখানে হলো হিসাব করা হয় বক্স অনুযায়ী, হিসাব করা হয় বক্স অনুযায়ী, কিন্তু বক্স অনুযায়ী তোমার 16টা বক্সের অনুযায়ী রেখে রেখে হিসাব করা হয়, কিন্তু হলো যে ওই বক্স হিসাব করার পরে যে মানটা আছে, মানটা হলো তোমার হেক্সাডেসিমাল এর রূপ ট্রান্সফার করে পরে করা হয়। মানে তোমার বাইনারি থেকে 16টা বক্স, মানে এখানে তোমার বাইনারি মানটা আসে, বাইনারিটা হলো হেক্সাডেসিমালে যায়, হেক্সাডেসিমালটা পরে হলো তোমার ওই যে আস্কি আস্কি চার্টে যায়, পরে হলো সংখ্যা প্রিন্ট করে, এরকম আর কি, বুঝছো? এটা হাবিজাবি জিনিস। আচ্ছা, তো মূলত তুমি মাথায় রাখবে এটাই যে তোমার এই ক্যারেক্টারের হলো তোমার সাইজ হলো তোমার 2 বিটস, মানে হলো 16 বাইট। যখন তোমার 16 হয়ে যাবে, তখন তার যখন 16 মানে হলো তোমার 16টা বক্স, 16টা হলে তোমার হেক্সাডেসিমাল সিস্টেমে হলো সেভ হবে, এভাবে মনে রাখতে পারো। তো হলো যে হবে, এই জন্য হলো তোমার ইউ বলতে এখানে, এই ইউটা মানে হলো তোমার হেক্সাডেসিমালকে বোঝায় আর কি, হ্যাঁ। এখানে এক্স এ এস হেক্স আ, হ্যাঁ, এখানে এক্স এটা না ইউ এর মতো উচ্চারণ হয় দেখে, এর জন্য তোমার ইউ এখানে ওইভাবে নিয়ে আসা হয়, হেক্সা। কারণ ডেসিমেল সংখ্যা তো নর্মাল সংখ্যা, এই জন্য হেক্সা বলতে ইউটাকে ওরা এই সানে নেই, তো কারণ হলো যে এইটা নিয়ে আসেনি আর কি, ইউটাকে ওইভাবে নিয়ে আসছে, হেক্স হেক্স আকে ও হিসেবে এখানে নিয়ে আসছে আর কি। এভাবে করে এখানে বসেছে ওরা আর কি ওদের সিস্টেমে। আর পার্সেন্টেজ ইউ ওটা তো ওইসে নাই, হ্যাঁ আচ্ছা ধরে না, তাহলে এই পার্সেন্ট ইউ মানে হলো তোমার হেক্সাডেসিমাল সংখ্যাগুলো এখানে যখন বসে তখন ইউ হয়ে যায়, বা চ্যাপ ক্যারেক্টারের জন্য যেটা। তাহলে হলো তোমার সবচেয়ে হায়েস্ট সংখ্যা হলো তোমার এটা /UFFFF, কারণ ওই ক্ষেত্রে তোমার এফ এর মান কত? 15 না? এফ এর মান কত? 15 না? 15 মান হলো তোমার সবগুলি এক। এই যে তোমার সবগুলি ইসের মধ্যে এক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আর এক হলো 16, কারণ হলো যে সংখ্যা শুরু হয়তো 0 থেকে শুরু হয়েছিল ওদের এখানে, এর জন্য। এই জন্য তোমার 15 বলার সত্ত্বেও তোমার হলো যে এক বেশি ভরছে, কারণ হলো তোমার 16টা সংখ্যা হয় শূন্য সহ, 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কি ABCDEF 12 13 14 15 16 দুটো, 0 1 2 3 4 5 6 7 8 9 10 9, ABCDEF 12 13 14 15 16, হ্যাঁ ঠিক আছে, শূন্য থেকে শুরু হয়, শূন্য থেকে শুরু হয় দেখে শূন্য হলো তোমার এক হিসেবে ধরা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ABCDEF, হ্যাঁ। আচ্ছা, তো এভাবে হলো তোমার এখানে ধরা হয়েছে। তোমার সবগুলো যখন তোমার কোনো মান থাকবে না, হেক্সাডেসিমাল সব জিরো হবে, তখন এগুলো সব জিরো হবে। আর যখন ম্যাক্স হবে হেক্সাডেসিমাল, মনে রাখবো যে হেক্সাডেসিমাল ম্যাক্স হলো এফ, এই জন্য হলো যখন এফ আসছে সবগুলো এখানে ভরে গেছে, 1 হয়ে গেছে। আর কি আছে?
এগুলো তো নর্মাল জিনিস। ও আচ্ছা, এটা কি র্যাপার ক্লাস নাকি? হ্যাঁ, র্যাপার ক্লাস। আচ্ছা, তো র্যাপার ক্লাসটা একটা ঝামেলা আছে। স্যার কি র্যাপার ক্লাস দেখাচ্ছিল? র্যাপার ক্লাসটা আমার সাধারণত আসে না, এটা তোমার আপার লেভেলের জিনিস, তো তেমন ইম্পর্টেন্ট না, বাট এমসিকিউ আসতে পারে স্যারের ক্ষেত্রে। যেরকম হলো তোমার বলতে পারো যে বুলিয়ানের ক্ষেত্রে যে বি বড় হাতের হয়েছে, বাইটের বাইট বড় হাতের লাগবে, স্ট্রিং এর স্ট্রিং, এগুলো তোমার ইন্টিজারের শুধু শর্ট ফর্ম হবে না, বড় ফুল ফর্মটা হওয়া লাগবে। আর চারের ক্ষেত্রে এখানে শুধুমাত্র ইন্টিজারের ক্ষেত্রে ফুল ফর্ম হওয়া লাগবে, চারের ক্ষেত্রে তোমার ফুল ফর্ম, বাকি সব তোমার ফুল ফর্মই, জাস্ট খালি হলো তোমার বড় হাতের হতে লাগবে, এই আর কি। আচ্ছা, তোমার র্যাপার ক্লাস কন্টেন্টস আর রিকোয়েস্ট, মনে আছে র্যাপার ক্লাসের কথা? র্যাপার ক্লাস দিয়ে কি হয়, নন প্রিমিটিভ থেকে প্রিমিটিভ হয়। মানে হলো তোমার যেগুলি স্ট্রিং থাকবে, স্ট্রিংগুলি যে তোমার প্রিমিটিভ চলে যাবে, মানে তোমার এই স্ট্রিং থেকে কনভার্ট হয়ে এই ধরনের ডাটা টাইপ যেগুলো ছিল এগুলো সবগুলোতে এসে পড়বে, যে কোনো একটাতে আসবে আর কি। ওভাবে সেট করার জন্য তোমার হলো র্যাপার ক্লাসটা লাগে। তো ধরো যে এই যে আমাদের এখানে দেখো ইন্টিজার দিছি, ইন্টিজার দিয়ে পার্স পার্স ইন্টিজার দিছি, এটা আসলে নাম বুঝছো, পার্স ইন্টিজারটা লেখাই লাগে তা না, পার্সেন্টেজ দিয়ে স্ট্রিং দিছি, তো এই স্ট্রিং আমরা যেই স্ট্রিংটা এখানে দিব, যেই যে লেখাটা দিব, ওইটা হলো তোমার ইন্টিজারে কনভার্ট হয়ে এই নাম যেটা আছে এই নামে হলো সেভ হবে, এই আর কি, বুঝছো? র্যাপার ক্লাস ফর এক্সাম্পল, এটা তেমন আহামরি কিছু দেয় না, এখানে মাথায় রাখবে কিভাবে লেখা লাগে। তোমার হলো যে, আচ্ছা আমরা ই করি, চ্যাট জিপিটিতে, তোমার ওখানে প্রিমিটিভ গুলো থাকে, এগুলি এগুলোর জন্য র্যাপার ক্লাস করা লাগে, এগুলি দেখে আসলাম আমরা। এই যে আমাদের এখানে ফুল ফর্মলি দেখায় নাই, আমাদের আসলে এটা খুব যে ইম্পর্টেন্ট তার দরকার নাই, বুঝছো? একদম লাগে না। খালি এখানে দেখা দিচ্ছিল না যে ইন্টিজার পার্সেন্ট এটুকু লিখে দেখা যাচ্ছিল, আর হলো আমাদের এখানে র্যাপার ক্লাসগুলি লিখে দেখাচ্ছিল। তো র্যাপার ক্লাস হলো, বুঝছো তো, র্যাপার ক্লাস মিনস হলো একটা ক্লাস, তাই না? তো হলে দেখো আমাদের এখানে ইন্ট নাম দিয়েছে, ইন্টিজার অবজেক্ট নেম দিয়েছে, বুঝছো? এখানে তোমার ডট দিলে হয়, ইন্টিজার হলো তোমার, ওর নাম নামের একটা অবজেক্ট খুলছে ইন্টিজার থেকে আর কি। তারপর হলো তোমার ইন্টিজার আনবক্সিং অবজেক্ট দিয়েছে, আনবক্স অবজেক্ট স্ট্রিং এত দিয়েছে, ইন্টিজার পার্স এত তোমার দেখা দরকার নাই, এইটুকু দেখো। যখন তোমরা হলো যে একটা ইন্টিজার, যখন আমরা একটা স্ট্রিংকে হলো তোমার ইন্টিজারে কনভার্ট করবো না, কই দিয়েছে, এখানে আমার ভালো মতো দেয় নাই। নর্মাল, নর্মাল, এই যে এখানে নর্মালটা আসছে। এই ধরো তোমার স্ট্রিং, এটা তো আমরা কোনো নামও লিখতে পারতাম, হ্যাঁ, ধরো যে স্ট্রিং, স্ট্রিং দিয়ে নাম্বারের এটার মধ্যে সেভ করছে, তাই না? করলাম এখানে স্ট্রিং সেভ করলাম, এখন হলো তোমার আমরা এখন এই স্ট্রিংটাকে র্যাপার ক্লাসের মধ্যে কনভার্ট করে আমরা হলো ইন্টিজারে সেভ করতেছি, বুঝছো? এই যে দেখো, এই জন্য হলো ইন্টিজার লিখছি, ইন্টিজার লিখে নাম্বার লিখছি, নাম্বার লিখলাম, এখন তাহলে নাম্বারের মধ্যে আমাদের স্ট্রিংটা সেভ হবে, ইকুয়াল দিছি। দেওয়ার পরে এখন আমরা এভাবে লিখবো যে তোমার হলো যে স্ট্রিংটা, স্ট্রিংটাকে তো আমরা তো কনভার্ট করতেছি কিছু ইন্টিজারে, এই জন্য ইন্টিজার নামটা লিখবো, এটা হলো তোমার র্যাপার ক্লাস। ক্লাস ছিল না, ক্লাস নাম তো বড় হাতের হয়, এই জন্য ক্লাস নামে বড় হাতের, মোটে ক্লাস বলতে এটা আলাদা বুঝছো তো, ক্লাস বুঝছো তো, এই অনেক
কম্পিউটারের মধ্যে সেভ করে একটা আলাদা ক্লাস আছে, ওই ক্লাস থেকে আমরা ইন্টিজারকে ডাকতেছি। ওই ইন্টিজারের ক্লাসের মধ্যে হলো আমরা পার্স ইন্ট নামের একটা ফাইল আছে, ওই অনুযায়ী আমরা ওইটাকে মানে তোমার এই মেথড আছে, মেথড এই ক্লাসের আন্ডারে একটা মেথড আছে পার্স ইন্টিজার। এই ইন্টিজারকে ডেকে তোমার হলো বক্স দিছে, পার্স ইন্টিজারকে দেখে বক্স দিয়েছে তোমার এই যে স্ট্রিং এর যে নামটা ছিল এটা এখানে বসাইছে। তো তাহলে তখন কি হবে তোমার হলো যে মূলত বলতে পারো যে তোমার এই যে স্ট্রিংটা এখানে বসছে, এই স্ট্রিংটা ইন্টিজারে কনভার্ট হয়ে ইন্টিজারে সেভ হচ্ছে আর কি, এই আর কি। তো নর্মালি ভেবে রাখবো যে তোমার যখন একটা স্ট্রিংকে যখন আমরা ইন্টিজার করতে যাবো তখন আমাদের ইন্টিজারে একটা নতুন নাম দেওয়া লাগবে, আর ভ্যালুটা দেওয়া লাগবে হলো ইকুয়াল দিয়ে ইন্টিজার লিখবা, ডট ডট পার্স দিয়ে এখানে তুমি ডাবল ইন্টিজার ফ্লোট লিখবা, ব্রেকেট দিয়ে ওই স্ট্রিংটার নামটা এখানে লিখে দিবা, এই আর কি। লিখে দেওয়ার পরে তারপর তোমার এই ইন্টিজারের মধ্যে, ইন্টিজার নাম ছিল নাম্বার, এই নাম্বারের মধ্যে আমাদের স্ট্রিং এর ভ্যালুটা সেভ হয়ে গেছে। এখন খালি আউটপুট দিব, যে তোমার এখানে দেখো কি করছে। এই যে এটুকু দেখো, নিচে লাইনটা দেখার দরকার নাই। তো স্কেলে তোমার এই নাম্বারটা এখানে দিয়ে আউটপুট করে দিচ্ছে, শেষ। তাহলে হলো তোমার এই যে 2025 আউটপুট হয়েছে। যেহেতু তোমার এইটা স্ট্রিং থাকার শর্ত, যেহেতু এটা সংখ্যা ছিল, বুঝছো না, এই যে যখন ইন্টিজারে চলে গেছে, আর ইন্টিজারে তোমার দশমিক কোনো সংখ্যা না, এটা তো তোমার পুরো পূর্ণ সংখ্যা, এর জন্য তোমার এটা হয় নাই, কি বলে জানি তোমার মানে তোমার জায়গা সেম ছিল, এই জন্য তোমার ইমপ্লিসিট এক্সপ্লিসিট বলে এটাকে এক্সপ্লিসিটের মধ্যে পড়ে না, ইমপ্লিসিট হয়েছে আর কি। ইমপ্লিসিট না এক্সপ্লিসিট না, অ্যাভারেজ, কারণ হলো তোমার হ্যাঁ হ্যাঁ ইমপ্লিসিট, ইমপ্লিসিট বলতে পারো, এক্সপ্লিসিট না ইমপ্লিসিট বলতে পারো। কি কি বলতেছি, স্ট্রিং এর সাইজ তো বড়, অনেক বড়। স্ট্রিং এর কোনো নির্দিষ্ট কোনো নাই, স্টোরেজ হাউস নাই, সেক্ষেত্রে তোমার ইমপ্লিসিট এক্সপ্লিসিটের মধ্যে ধরা যায় না, ঠিক আছে। আসলে স্টোরেজ যতটুকু লাগে ও অতটুকু নেয় স্ট্রিং এর ক্ষেত্রে। তাহলে তো আসলে এটা ইমপ্লিসিট এক্সপ্লিসিট আন্ডারে পড়ে না, বুঝছো। তাহলে নন প্রিমিটিভ থেকে প্রিমিটিভ কনভার্ট করার জন্য কোনো ইমপ্লিসিট এক্সপ্লিসিট আন্ডারে পড়ে না। ওকে, তাহলে হলো জাস্ট খালি সিস্টেমে দেখে নিও, তো এখানে কিছু নাই। আর আবার ওই এসএম গুলি দেখাই দিছে আর কি, তোমার হলো ডাবলে কনভার্ট করতে কি লেখা লাগে, ডাবল দিয়ে প্রাইস দিয়ে ইকুয়াল দিছে, নামটা দিয়ে ইকুয়াল দিছে, পরে হলো ইন্টিজার কোন ছিল না এখানে, ডাবল দিছে, পার্স দিয়ে ডাবল দিছে, এই যে এখানে আমার ডাবল লিখছে দেখে ব্রেকেট লিখে ওই এই যে স্ট্রিংটা ছিল এখানে নামটা বসিয়ে দিচ্ছিস, আর কিছু না। এই হলো তোমার র্যাপের ক্লাসটা হয়। হ্যাঁ, তাহলে র্যাপের ক্লাস দিয়ে হলো তোমার নন নন এই কি যেন বলে এটাকে, প্রিমিটিভ থেকে নন প্রিমিটিভ থেকে প্রিমিটিভে কনভার্ট করে। আর টাইপ কাস্টিংটা হলো কি প্রিমিটিভের মধ্যেই একটা অপরের মধ্যে কনভার্ট করে। তো টাইপ কাস্টিং হলো তোমার দুই টাইপের। না, যাও যাও, বাবাটা নৌকা আমি দিব না, না না না, দেয়ার আর টু, ফ্যানটা বাড়া তো। দেয়ার আর টু টাইপ অফ টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং তাহলে হলো কি ইমপ্লিসিট চলেছিল ওগুলির মধ্যে, এই হ্যাঁ ইমপ্লিসিটের মধ্যেই তোমার হলো যে ডাটা একটা থেকে কনভার্ট করা কি হলো তুমি টাইপ কাস্টিং বলে। তো এখানে দুই টাইপের আছে, একটা হলো তোমার ছোট স্টোরেজ থেকে বড় স্টোরেজে কনভার্ট করা, আর একটা হলো তোমার বড় স্টোরেজ থেকে ছোট স্টোরেজে কনভার্ট করা। ছোট স্টোরেজ থেকে বড়তে কনভার্ট করাকে বলা হলো ইমপ্লিসিট। হ্যাঁ, আর হলো তোমার বড়টার থেকে ছোটতে তোমার কনভার্ট করা বা কাস্টিং করাকে বলা হলো এক্সপ্লিসিট। তো এই হলো তোমার ইমপ্লিসিট টাইপ কাস্টিং আর এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। আচ্ছা, তো হলো যে সেম জিনিস দেখবে, খালি তুলনা করবা। তোমার হলো যদি বলে যে বাইট থেকে শর্টে ট্রান্সফার করাটা কি ইমপ্লিসিট না এক্সপ্লিসিট মনে করবা, তাহলে তোমার বাইটের স্টোরেজ কত ছিল আর এই শর্টের স্টোরেজ কত ছিল, তো সেই অনুযায়ী তোমার যেটা দেখো যে ছোট থেকে বড়তে যাচ্ছে তাহলে তোমার এটা ইমপ্লিসিট হবে। আর তার উল্টা যদি দেখো বড় থেকে ছোটতে যাচ্ছে তাহলে তোমার এটা এক্সপ্লিসিট হবে, আর কিছু না। এখানে আর কিছু নাই, টাইপ কাস্টিং এর সিস্টেমটা দেখা দিয়েছে। টাইপ কাস্টিং সিস্টেমটা হলো যে তোমার হলো ধরো এখানে তোমার ডেসিমাল সংখ্যা দিছে, তো বাইট সংখ্যা দিছে, হ্যাঁ বাইট দিছে, আর এটা হচ্ছে শর্ট। তো বাইট সবচেয়ে ছোট, বাইট থেকে একটু বড় হলো তোমার শর্ট। হ্যাঁ, তো হলো যে মূলত বাইটের যে এই যে স্টোরেজগুলো এখানে সেভ আছে না, বাইরের স্টোরেজগুলো সেভ আছে, বাইট থেকে আমরা হলো কনভার্ট করছি হলো তোমার টাইপ কাস্টিং করলাম হলো শর্টেজে। তো হলো এই পুরাটা সবগুলো সংখ্যাই একদম লাস্ট থেকে ভরবে আর কি। মানে ধরো যে এই বাইটের এই ধরে লেখাটা
জিরো এখানে, আর তোমার হলো তোমার শর্টের এই লাইনটা লাইনের এখানে স্টার্ট হলো এখান থেকে। তো এই জিরোটা এখানে আসবে, এই জিরো এখানে আসবে, এই জিরো এখানে আসবে, এই ওয়ান এখানে আসবে, এই ওয়ান এখানে আসবে, এই ওয়ান এখানে আসবে, এরকম করে আসবে। আর জিরো ছিল এখানে প্লাস মাইনাস, জিরো প্লাস মাইনাস থাকা সত্ত্বেও তোমার এটা এখানেই আসছে, কারণ এখানে যাবে না, ও এখানে যাবে না, কারণ হলো যে এইভাবেই ফিল আপ করে কম্পিউটার, বুঝছো? তেমন হলো যে তোমার উপর থেকে নিচে, উপর থেকে নিচে এরকম করে ফিল আপ করে ওরা। এই জন্য হলো সামনে ওরা আসবে না, আসবে হলো একটা পিছন থেকে আসবে, ডান পাশ থেকে স্টার্ট হয় ওই লেখাটা আর কি, এর জন্য এইভাবে হলো যে ওরা স্টোরেজ ফিল আপ করে আর কি। হ্যাঁ, আর সেম ভাবে এখানেও এই এটার ফাইলটার সাইজ অনেক বড়, কিন্তু এটার সাইজ ছোট, কিন্তু ওরা সেভ করবে কিভাবে, পিছন থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে পিছনে, এখান থেকে শুরু করবে, তারপর নিচে নামবে, এখান থেকে নিচে নামছে, এখান থেকে নামছে 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 নামছে, এখান থেকে নামার পরে দেখা যায় এই সেখানে তো প্লাস, এখানে ওয়ান ছিল, এটা তো সংখ্যা হিসেবে ছিল, কিন্তু এখানে তোমার লাস্ট বক্স সবসময় কি হয়, লাস্ট বক্স সবসময় তোমার যোগ বিয়োগের ক্ষেত্রে হয়, তো এখানে বিয়োগ হয়ে গেছে এর জন্য। কিন্তু তোমার এখানে যদি সংখ্যা থাকতো তাহলে এগুলো সব হারা যেত, তাই না? এই যখন ওয়ান থাকতো, এখানে ওয়ান তো কোনো বক্স নেই, তাহলে এই সংখ্যা এইটুকু তোমার ডাটা হারায় যেত, আর বাকি এত জায়গা যা রাখা তাহলে সেফ থাকতো, এই আর কি। তো এখানে আর কিছু না, ইমপ্লিসিট এক্সপ্লিসিট এখানে তোমার মিলিয়ে দেখাইছে, যে ইমপ্লিসিট এক্সপ্লিসিট করছে। হ্যাঁ, এখানে আর কিছু নাই। তো টাইপ কাস্টিং এর দেখি আমরা স্যার কোনো কোড দিছে কিনা, আমাদের আর ফাইল আছে তিনটা, দেখি স্যার কোনো কোড দিছে কিনা টাইপ কাস্টিং এর। আচ্ছা, না কোনো কোড দেয় না, জাস্ট হ্যালো ওয়ার্ল্ডের কোডটা দিয়েছিল, জাস্ট প্রথমে একটা এই একটা ক্লাস বানাবো, ক্লাসের নামটা দিব, ফাইলের নামের সেম, আর ভিতরে হলো তাহলে পাবলিক স্ট্যাটিক ভয়েড বানায় তোমার হলো সিস্টেম ডট প্রিন্ট ডট আউট দিয়ে, সিস্টেম আউট ডট প্রিন্ট দিয়ে ভিতরে তুমি যেটা লিখবা ওটাই তোমার আউটপুট হয়ে আসবে। আর ইন্টিজার ডিক্লেয়ার করার জন্য লেখা লাগে যে এটা হলো তোমার ডাটা টাইপ ইন্টিজার, তারপরে তোমার এটা হলো ভেরিয়েবল নাম, মানে এই ডাটা টাইপের নাম দিয়েছে এখানে এ, এই ডাটা, এই ডাটাগুলি এটা এর মধ্যে সেভ হচ্ছে ভেরিয়েবলের মধ্যে, ভেরিয়েবল ইকুয়াল টু দিয়ে এই হলো তোমার ভ্যালু, এই 10 তোমার এর মধ্যে সেভ হচ্ছে। পরে তুমি যখনই তুমি প্রিন্ট প্রিন্ট করতে যাবে তখন এখানে খালি এ লিখে দিবা, তোমার এই জিনিসটা এখানে আসবে, আউটপুট হয়ে দেখাবে। আর সেম ভাবেও এখানে ভ্যালু লিখে এগুলি সবগুলি করে প্লাস দিলে এখানে এ লিখলে তোমার আউটপুট এখানে আসবে। আর জানো তো না যে লেখাগুলি লেখার পরে হলো তোমার কমা কোটেশন দিলে এটা তোমার এটুকু অংশ আউটপুট হিসেবে দেখায়, আর বাকি অংশ সব কোডের মতো সিস্টেম করে লেখা লাগে প্লাস দিয়ে প্লাস দিয়ে। খিদা লেগে গেছে। তো এখানে আর কিছু নাই, এখানেও সেম জিনিসই দেখাইছে, একটা আউটপুট করে দেখাইছে। আচ্ছা, আচ্ছা, এখানে তোমার যেটা বলছে ক্লাস আর তোমার অবজেক্ট নিয়ে বলছে কিভাবে ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করা লাগে, আর কিছু না, আমরা স্যার কোড দেখলেই বুঝতে পারবো। হ্যাঁ, তো তোমার এখানে এখানে কি ডাটা টাইপ ক্লাস, ডাটা টাইপ ক্লাস, আউটপুট টাইপ ক্লাস, স্ট্রিং, স্ট্রিং ইন্টিজার। আচ্ছা, এখানে তোমার হলো যে ওই করে দেখাইছে এখানে, ওই র্যাপার ক্লাস করে দেখাইছে এখানে।
এখানে স্যার কি কি করছে আমরা দেখি। এই তোমার হলো স্ট্রিং এখানে, আচ্ছা এই যে স্ট্রিংটা আমি এখানে সেভ করছি S1 এর মধ্যে, হ্যাঁ। তারপরে ইন্টিজার 1 দিয়ে এই আই ওয়াল, এই ভেরিয়েবল নাম, এই ভেরিয়েবলটাকে হলো ইন্টিজার বানাইছে, আচ্ছা বানাইছে পরে আই ওয়ালের মধ্যে ইকুয়াল দিয়ে এই ইন্টিজারের মধ্যে আমরা সেভ করবো কি স্ট্রিং এর মানটা, তাই না? এই জন্য ইন্টিজার ডট পার্স ইন্ট ব্রেকেট দিয়ে এই স্ট্রিং এর নামটা বসে দিই, তাহলে হলো তোমার এই আই ওয়ান এর মধ্যে ইন্টিজারটা সেভ হবে। তারপরে সেভ হয়েছে, পরে হলো তোমরা আউটপুট দেখাচ্ছে, পরে ওই সংখ্যাটা হচ্ছে 1 2 3, তো 1 2 3 এখানে আউটপুট আসবে 123, তো ওই 123 সাথে তোমার 10 যোগ হবে এখানে, পরের লাইনে যখন যোগ করছে এবার 133 আসছে আর কি। আর এখানে তোমার আর কি আছে, শর্ট আছে আর হলো বাইট আছে। এখন তোমার যে ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট করতেছে, এটা হলো ইমপ্লিসিট, ইজি আছে। বা একটা বাইট বানাইছে, বাইটের নাম দিচ্ছে B1, ওটার ভ্যালু দিছে এত, কারণ তোমার 127 তোর হাইয়েস্ট, 100 এর উপরে যায় না। B1 ভ্যালু দিছে এত, পরে আউটপুটে দেখাচ্ছে এই যে দেখো। পরে হলো তোমার শর্ট, একটা নতুন শর্ট বানিয়েছে। এখন এই যে যে ভ্যালুটা আসলে বড় ভ্যালুটা, বড় এই মানে 120 ভ্যালুটা, এটা হলো তোমার S1 এর মধ্যে রাখছে। মানে তুমি ছোট ছোট ভ্যালুটা বড় ভ্যালু বড় জায়গাতে রাখতেছে, হ্যাঁ। এটা হলো ইমপ্লিসিট, বড়তে রাখছে, তো এটা আউটপুট আসবে তোমার, আউটপুট নর্মালি আসবে, কোনো ডাটা লস হবে না। আর এক্সপ্লিসিটের ক্ষেত্রে ডাটা লস হয়ে যায়, কারণ হলো ছোট জায়গা, বড় জায়গা থেকে ছোট জায়গা থেকে আসে, তাই না? তো ইন্টিজার দিচ্ছে, ইন্টিজার তো বড় সংখ্যা, আর ইন্টিজার তোমার দিচ্ছে 150, আর বাইটে সবসময় 108 এই 27-এর উপরে যায় না। তখন যখন বাইটের মধ্যে সেভ করতে গেছে, তখন তোমার ওই বাকি ডাটাগুলি 127-এর পরের বাকি ডাটাগুলো হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে তোমার হলো যে এক্সপ্লিসিট হয়ে গেছে। আর এক্সপ্লিসিট ক্ষেত্রে সবসময় লিখতে হবে কিরকম, ধরো তুমি, আমি হলো কি কনভার্ট করছি, ইন্টিজার থেকে বাইট নিতেছি না, তো আমরা যেখানে বাইটের নামটা লিখছি, লেখার পরে এখানে ইকুয়াল দিয়ে ইন্টিজার নামটা লেখা লাগবে। আর যেহেতু ইন্টিজার কখনো বাইটের সাথে সমান সমান হতে পারে না, এর জন্য হলো তোমার এখানে ব্রেকেট দিয়ে লিখে দেওয়া লাগবে যে তোমার এই ইন্টিজারটা বাইটে চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এখানে ব্রেকেট লেখা লাগবে যে এটা ইন্টিজার আর এটা ট্রান্সফার হচ্ছে কিসে, বাইটে। এর জন্য এখানে বাইট লেখা লাগবে, বুঝছো? এটা কিন্তু বাইট, B3 বাইট। কিন্তু কিন্তু তোমার হলো যে ইন্টিজার থেকে মানে তুমি এক্সপ্লিসিট করার জন্য কি করা লাগে, তোমার হলো যেই সংখ্যাতে এক্সপ্লিসিট করতেছো, যে নাম যেই মানে যে জিনিসের ভিতরে তুমি যাইতে এক্সপ্লিসিট করবে সরাচ্ছ আর কি। ধরো যে বড় ফাইল থেকে যেই ছোট ফাইলে তুমি সরাচ্ছ, ওই ছোট ফাইলের নামটা বড় বড় ফাইলের নামের পাশে ওই ছোট ফাইলটা লেখা লাগে। এই যে তোমার ধরো যে তোমার এটা হলো বাইট, এটা বাইট ছিল না, এটা বাইট মানে সব ছোটটা, ছোটতে ইকুয়াল ইকুয়াল দিলাম, বড়টা ইন্টিজার দিলাম 150 যেখানে দিলাম, কারণ এটা তো কোনো সেভ হবে না এই ছোট ফাইলের মধ্যে। এর জন্য কম্পিউটারকে বলতে হবে তুমি ডাটা লস হইলেও এই ছোট ফাইলটার মধ্যে বাইট নামের ছোট ফাইলটা আছে, এই বাইট বাইট ফাইলে তোমার এই মানটা কনভার্ট করে ঢুকাও। এর জন্য তোমার এখানে বাইট লেখা লাগে আর কি। হুম। তো এখানে আর তেমন কিছু নাই, 3টা ফাইল আছে। আচ্ছা, আমি এটা রান করি। আচ্ছা, আমাদের এখানে কি আসছে, এটা তো ক্লাস এক্সাম্পল না, ক্লাস এটাই তো, এটা না? আর এটা আর আছে, এখানে আরেকটা আছে, এই জন্য আরেক সমস্যা। আচ্ছা যাকে, তাহলে আমরা ক্লাস একই ফাইলের নাম স্যার 2 3টা দিয়েছে নাকি? না, ঠিক আছে ঠিক আছে, এটাই। আচ্ছা, তাহলে হলো এখন আমাদের এই যে একটা পাবলিক ক্লাস দিয়ে নামে এই ফাইলটার নামটা দিয়ে হলো যে তোমার একটা ক্লাস বানাইছে পুরোটা। বানানোর পরে এখন এটার ভিতরে লিখতেছে হলো তোমার ইনস্টেন্স ভেরিয়েবল হিসেবে সেভ করতেছে পাবলিক ইন্টিজার, পাবলিক ডাবল ওয়াই, হ্যাঁ। ইনস্টেন্স ভেরিয়েবল ওটা আমরা লাস্ট ফাইলে পড়বো, ইনস্টেন্স ভেরিয়েবল কি। তো ইনস্টেন্স ভেরিয়েবল সেভ করতেছে, ওকে। ইন্টেন্স দুটো নাম বানালো, তাহলে পাবলিক করে দুটো, পাবলিক করে দুটা হলো ইন্টিজার বানিয়েছে, একটা এক্স, ডাবল বানিয়েছে একটা ওয়াই, বানাইলো। বানানোর পর এখন নতুন করে একটা ক্লাস বানাইলো, এই যে ক্লাসের ভিতরেই নতুন করে একটা ক্লাস পাবলিক দিছে,
পাবলিক দিয়ে, না এটা ক্লাস, এটা কনস্ট্রাক্টর বানাইছে না, ডিফল্ট কনস্ট্রাক্টর পাবলিক, হ্যাঁ কনস্ট্রাক্টর বানাইতেছে। তো কনস্ট্রাক্টর বানাইলো, বানানোর পরে এখন তোমার হলো যে হ্যাঁ কনস্ট্রাক্টর নাম দিচ্ছে এইটুকু, তারপরে তোমার হলো এখানে আউটপুট দিছে এটা, তারপর হলো তোমার পাবলিক দিয়েছে, ইন্টিজার দিছে, 8 সেকেন্ড কনস্ট্রাক্টর বানাইছে, এটা হলো তোমার প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বানাইছে। বানানোর পরে এই দুটার ভ্যালুর সাথে এই ভ্যালু দুটা হলো যোগ করে চেঞ্জ করে দিছে আর কি। মানে তোমার এই যে তোমার পাবলিক ভ্যালু দুটো ছিল না, এই দুটো ভ্যালুর সাথে ইকুয়াল করে ওর এই ভিতরে যেই ভ্যালুটা আছে এই ভ্যালুটা সমান সমান করে দিচ্ছে। তাহলে এখন এইখানে আমরা যেই ভ্যালুটা দিব সাথে সাথে এই ভ্যালুটা এই এক্স আর ওয়াই এর মধ্যে সেভ হয়ে যাচ্ছে আর কি এভাবে। তো হলো যে প্যারাকনস কল্ড ভয়েড শো রেজাল্ট। তো হলো যে এখন হলো কি তোমার আহ, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, এরকম লাইন বাদ দিয়ে এটা ভাবা লাগবে না। প্রথমে হলো আমাদের দুইটা নাম ডিক্লেয়ার করছে, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, এটা একটা ভেরিয়েবল ডাবল ভেরিয়েবল, এটা হলো তোমার ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, কিন্তু এগুলোতে তো কোনো ভ্যালু নাই, ভ্যালু সেভ করেছে সেভ করা নাই। তো ভ্যালু সেভ করার জন্য আরেকটা তোমার এই প্যারামিটারাইজ কাস্টমার কি বলেছে কনস্ট্রাক্টর বানিয়েছে, যেটার মাধ্যমে তুমি যখন এই কনস্ট্রাক্টরের নাম ডেকে তুমি যখন ইন্টিজারের এখানে নাম্বার দিবা আর এখানে একটা নাম্বার দিবা, এই দুইটা তোমার এই এখানে আর এখানে সেভ হবে, বুঝছো? এটাই হইতেছে এখানে আর কি। সেভ হইলো, হওয়ার পরে এখন তোমার এখানে ওটা আউটপুট দেখাইতে হবে। তখন তুমি আরেকটা করে তোমার হলো মেথড বানিয়েছে এখানে, এখন মেথড বানিয়েছে এখানে, এই যে মেথড বানানোর পরে তোমার হলো যে আউটপুট দেখাচ্ছে যে এক্স এর মানটা কত আর ওয়াই এর মানটা কত। আচ্ছা এখন আমরা কিভাবে বুঝবো যে এটা কনস্ট্রাক্টর কিন্তু এটা মেথড? আচ্ছা, তাহলে এখন আমাদের যখন কোনো কনস্ট্রাক্টর হয় তখন আমাদের পাবলিকের পর ডাইরেক্ট তোমার ক্লাসটার নাম এসে পড়ে, বুঝছো? পাবলিকের পরে ডাইরেক্ট নাম এসে পড়ে, পাবলিকের পর ডাইরেক্ট নাম এসে পড়ে, কোনো কিছু লেখা থাকে না এখানে যে ইন্টিজার ভয়েড তারপর ফ্লোট ডাবল কিছু লেখা থাকে না। কিন্তু তোমার যখন মেথড হয় তখন তোমার পাবলিকের পরেই এই নামটার আগে ভয়েড লেখা আসছে, এখানে তোমার ডাবল হতে পারে ইন্টিজার হতে পারে। তো যেই যেই ক্ষেত্রে তোমার পাবলিক তো সবগুলো ক্ষেত্রেই হয়, তো এটা বাদ, এটা তো কমন জিনিস। কিন্তু যেই ক্ষেত্রে তোমার নামের আগে কোনো কিছু থাকবে, নামের আগে যদি কিছুই থাকে, তোমার নামের আগে পাবলিকের পরে যদি কিছু থাকে তোমার ইন্টিজার ফ্লোট ডাবল বা ভয়েড, তখন সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে মেথড। কিন্তু যখনই তোমার এই নাম পাবলিকের পরে নামের আগে কিছুই থাকবে না, তখন তোমার এটা হয়ে যাবে তোমার কনস্ট্রাক্টর। এই আর পার্থক্য। ডিফল্ট কনস্ট্রাকশন মিনস যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু নাই, আর তোমার প্যারামিটারাইজ কনস্ট্রাকশন মিনস এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা প্যারামিটার আছে, বুঝছো? এর জন্য একটা হলেও প্যারামিটারাইজ হতো কিন্তু। আচ্ছা, আর এই ভেরিয়েবল হলো মেথড, কারণ হলো তোমার পাবলিকের আগে আর তোর নামের পরে খালি ভয়েডটা লেখা আছে এর জন্য। অলমোস্ট তোমার কনস্ট্রাক্টর আর প্যারামিটার একই রকম কাজ করে, তুমি চাইলে হলো তুমি কনস্ট্রাক্টরকে রাখতে পারো ভিতরে, তুমি প্যারামিটারকেও রাখতে পারো তোমার ইচ্ছা। কিন্তু হলো তোমার কিন্তু হলো তোমার তুমি ইউজের উপর ডিপেন্ড করে, আসলে আহামরি খুব যে তফাৎ এত কিছু না, বুঝছো? তাহলে মাথায় রাখতে হবে যে মেথড কোনটা, এটার কারণে মেথডের কারণে হলো এখানে এটা থাকে, ক্লাসগুলির কারণে এখানে কিছু থাকে না, এই আর কি। আর তাছাড়া কি তোমার ক্লাস এগুলি তোমার ইউজ করার জন্য তোমার ক্লাস বানাইতে হয়, মানে এগুলি তো তুমি যখন এই ক্লাসটা দিয়ে তোমার হলো একটা অবজেক্ট বানানো লাগে এগুলি এগুলি ইউজ করার ক্ষেত্রে, এই তোমার কনস্ট্রাকশন ইউজ করার ক্ষেত্রে। কিন্তু তোমার হলো যে ভয়েড ইউজ করার জন্য এই মানে তোমার এই যে মেথড ছিল মেথডের জন্য তোমার আসলে কোনো কনস্ট্রাক্টর লাগতো না, মানে লাগতো না, কি বলে না এটাকে, ওই অবজেক্ট লাগতো না। হুম, না লাগলেও চলতো। তুমি কিন্তু হলো যে মূলত অবজেক্ট হ্যাঁ লাগতো না লাগলেও চলতো, বাট থাকলেও চালানো যায়, কোনো ঝামেলা নেই। মূলত মাথায় রাখবে এটাই যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার হলো যে কনস্ট্রাক্টর বলতে এখানে কিছু থাকবে না, এখানে কিছু থাকবে না, আর হলো তোমার মেথড বলতে এখানে কিছু থাকবে, এই আর কি। তারপরে তোমার সব বাকি বাকি সব কাজ একই। হ্যাঁ ওটা যেটা বলছো ওটাও একই আছে, ওটা ওভাবে লেখা যায়, যেখানে লিখছো ওটা ওভাবে লেখা যায়, ওভাবেও লেখা যায়। আচ্ছা তাহলে আমরা করি, দেখি কি হয়। তো আমরা এখন পাবলিক দিলাম, স্ট্যাটিক দিলাম, মেইন দিলাম, মেইন শুরু করলাম, এখান থেকে কম্পিউটার কোড পড়া শুরু করবে এই মেইনের ভিতর থেকে। তো হলো কম্পিউটার প্রথমে এটা পড়বে, নর্মাল জিনিস। এখন হলো আমাদের তো এখানে তোমার সবগুলি ক্লাস বানিয়েছি, এই তোমার হলো যে এই ক্লাসের এই যে এগুলি যেগুলি লিখছি না, এগুলি সব হলো ক্লাসের আন্ডারে ডকুমেন্ট মেথড সহ, বুঝছো? তো এই জন্য হলো এগুলি সবগুলি লেখার জন্য আমাদের একটা নতুন একটা অবজেক্ট বানাতে হবে ক্লাস নামটা দিয়ে। তো আমরা এই নামটা দিয়েছি, এই যে নামটা দিয়েছি, এই নামটা দিয়ে
তোমার হলো যে এই যে অবজেক্ট বানিয়েছে একটা, দেখছো? আরেকটা জিনিস কম্পাইলারের একটা ভালো এই যে এই কনস্ট্রাক্টর একটা ভালো দিক হলো কি, তোমার সবগুলি নাম সেম থাকে। এই দেখো, এটার নাম, এটার নাম, এটার নাম, এই নামগুলো সেম থাকে। এগুলিকে তোমার হলো কনস্ট্রাক্টর ওভারলোডও বলে। কারণ হলো যখন ওভারলোড কখন হয়, যখন তোমার এই এই যে পাবলিকের পরে এই নামটা, আবার পাবলিকের পরে তোমার যখন, যদিও এখানে তোমার অনেক প্যারামিটার আছে কিন্তু নাম দুটো সেমই, তো তখন হলো যখন যখন তোমার দুইটা কনস্ট্রাক্টরের নাম, তিনটা কনস্ট্রাক্টরের নাম সেম হবে, তখন তোমার এটা কনস্ট্রাক্টর ওভারলোডও বলা হয়। হ্যাঁ, ওভারলোডও বলা হয়। এটা তোমার ওভারলোডটা ইসের ক্ষেত্রে পড়ে, কি বলা যায় এটাকে, কি বলে, ওই যে চারটা ভিত ছিল না ওবির, ওই ওপির ভিতরে একটা হলো ইম্পর্টেন্ট পার্ট হলো এটা, ওভারলোড করা যায়। ওভারলোড বলতে একই নামের মধ্যে অনেক কিছু সেভ করা যায়। ওই একটা নামকে ডাকলেই ভিতরে তুমি যাই দাও না কেন, ওই ওই এটার সিস্টেম অনুযায়ী যদি ধরো তুমি এই নামটা ডেকে এখানে দুটোর মান দিছো, তাহলে তোমার এইটাকে ডাকতেছে, আর যদি এইটাকে ডেকে এই নামটাকে ডেকে কোনো ভিতরে কিছু না দাও, তাহলে তোমার এই সিস্টেমটাকে ডাকতেছে। এইভাবে হলো কাজটা চলে আর কি ভাই। হুম, আচ্ছা, তাইলে হলো প্রথম থেকে আমরা দেখি, হয়তো অনেক এলোমেলো করে ফেলছি। একটা ক্লাস বানালাম ফাইলের নাম অনুযায়ী, পাবলিক বানালাম একটা একটা নাম, পাবলিক বানালাম একটা একটা ভ্যারিয়েবল, আর একটা হলো একটা পাবলিক বানালাম। বানানোর পরে একটা হলো তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর নাম ডাকলাম। কনস্ট্রাক্টরের নাম তুমি চাইলে এটা দিতে পারো, অন্য একটা নাম দিলেও হবে। একটা কনস্ট্রাক্টর নাম দিলাম, দেওয়ার পরে তোমার হলো যে এখানে তোমার ওই জিনিস লিখলাম, যেটা তোমার এখানে দেখাবো। এটাকে ডাকলে এখন যদি এটা একটু আমরা ডাকি, তাহলে এটা দেখাবে। আচ্ছা ঠিক আছে, পরে হলো আমরা আরেকটা আরেকটা নাম বানালাম, পাবলিক কনস্ট্রাক্টর বানালাম। এটা হলো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। প্যারামিটারাইজ মিনস হলো যেখানে দুটো প্যারামিটার আছে, একটা প্যারামিটার হলো ওটাকে প্যারামিটারাইজ বলে। আর এখানে করলাম, এখন হলো তোমার এটা এই দুটো কি তোমার ওভাররাইট, হ্যাঁ ওভাররাইট। কারণ হলো তোমার এই একই নামের উপরে আবার আরেকটা জিনিস রাইট করা হয়েছে, এই জন্য ওভাররাইট বলে। এই রাইটের উপরে আবার ওভাররাইট করে এই নামটাও দেওয়া হয়েছে, যেটার মধ্যে আবার প্যারামিটার আছে, এই জন্য ওভাররাইট বলে। আচ্ছা ঠিক আছে, দিলাম প্যারামিটার, এখানে তোমার করলাম, করার পরে এখন আমরা হলো যে এই দিস মানে হলো এই পুরোটা ক্লাস। যখন ক্লাস, তুমি চাইলে এখানে তোমার ক্লাস এক্সাম্পল ডট এক্স লিখতে পারো, তখন ওরা বুঝবে যে ক্লাস এক্সাম্পল ডট এক্স মানে হলো যে এই ক্লাসের আন্ডারে যে এক্সটা আছে ওই এক্স এর কথা বলতেছে। উভয় লিখতে পারো, অথবা দিস এক্স মানে হলো কি এই ক্লাসের আন্ডারে যে এক্সটা আছে ওকে ডাকতেছে। তো এই দিস এক্স ইজ ইকুয়াল টু আমরা এখানে যে ইন্টিজার দিব ওই এক্সটা। আবার এখানে দিস ওয়াই মানে এই ওয়াই ইকুয়াল টু আমরা যেখানে এখানে যে ইন্টিজার ওয়াইটা ডাবল ওয়াইটা দিব ওটা এখানে আসবে। তো এখানে হইলো, হওয়ার পরে এখন মেথড বানাইলাম একটা। মেথডটা মানে হলো কি, মেথড মানে হলো যে আমরা এখন এই যে সবগুলি যে হিসাব নিকাশ হইলো, তো তথ্য আদান প্রদান হইলো, এগুলি তোমার আউটপুট দেখাবে, এটার জন্য একটা মেথড বানাইতেছে আর কি। শো ডিটেলস লিখে ব্রেকেট দিয়েছি, খালি এটুকু এই অংশটুকু ডাকলেই তোমার হলো যে এই আউটপুট দেখাই দিবে। তো করলাম, করার পরে এখানে ব্রেকেট দিলাম, দেয়ার সিস্টেম আউট দিয়ে করলাম যে কি আসবে এখানে, ভ্যালু অফ এক্স এরটা আসবে আর ভ্যালু অফ ওয়াইটা আসবে। আর যখন তোমার পাবলিক থাকে, তখন তোমার যে কোনো বক্স থেকে, যে তোমার সেকেন্ড ব্রেকেটের যে বক্সগুলো আছে না, এই বক্সের যে কোনো বক্স থেকে তুমি এগুলোর মান নিয়ে কাজ করতে পারো আর কি। এর জন্য এইখানে পাবলিকটার জন্য ইজি হয়ে আসে এই জিনিসটা। আর প্রাইভেট হলে তো গেট সেট করা লাগে, একটা ঝামেলা। আচ্ছা, কম্পাইলার গেল, এগুলো গেল। তারপরে এখন আমরা ভিতরে দেখতেছি কি আমরা কি কি করছি, দেখো আমরা এখন এই যে ভিতরে যা কিছু আছে এগুলো আমি ভাবছি যদি তোমরা ডাকতে চাই কোনো কাজ করতে চাই এগুলো দিয়ে, তখন আমাদের হলো যে এই ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট বানানো, মানে এইটা কার্বন কপি। একটা ক্লাস হলো কি কার্বন কপি, যেটা হলো তোমার ওই ওইটার থেকে হলো অনেকগুলো অবজেক্ট বানানো হয়। যেরকম ধরো তোমার বলছে হলো তোমার গাড়িটা হলো একটা কার্বন কপির নাম না, মানে গাড়ি তো সব সব অনেক অনেক ব্র্যান্ডের গাড়ি আছে। তখন যখন তুমি মার্সিডিজ বলো তখন হলো ওইটা একটা অবজেক্ট হয়ে যায়। কারণ হলো যে গাড়িটা যদি তোমার একটা কার্বন কপি হিসেবে ধরি, গাড়ির নামটা যদি কার্বন কপি হিসেবে গাড়ির একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা থেকে হলো তোমার মার্সিডিজ আসছে, এরকম আর কি, বুঝছো না? তো এই জন্য হলো এটা হলো তোমার এটা একটা ক্লাস, যেটা হলো তোমার নাম দিতে পারো একটা ক্লাস এক্সাম্পল, অথবা তোমার হলে নাম লিখতে পারো তোমার কার। আর এখান থেকে তোমার একটা অবজেক্ট ক্রিয়েট করছে, যেটা হলো তোমার এখানে নাম দিয়েছি ধরো অবজেক্ট, বা অবজেক্ট তুমি এখানে লিখতে পারো তুমি যে এই বুগাটি লিখতে পারো, ধরো লিখছো এখানে তোমার ওই ক্লাসটার নাম লেখা লাগবে, কার লিখে তারপরে বুগাটি লিখছো ইকুয়াল দিয়ে নতুন করে, নতুন বুগাটি নতুন গাড়ি না এটা, এই জন্য কম্পিউটার সেভ করে বলতেছে কম্পিউটার কিন্তু নতুন গাড়ি, এই জন্য তোমার এখানে নিউ লিখে লেখা লাগে যে হ্যাঁ নিউ, নিউ লিখে নিউ কার দিয়ে ব্রেকেট দেওয়া লাগে। আর সবসময় এই নিউ করে লেখার পরে তুমি এখানে ব্রেকেটে দেওয়া লাগে। আর ব্রেকেটে দেওয়ার সাথে সাথে কি হয়, তোমার হলো এই যে কম্পাইলারটা ছিল, যেহেতু তোমার এই ক্লাসটার নাম আর কম্পাইলার নামটা সেম,
এই জন্য একই সিস্টেমের মধ্যে ওই ডিজাইনটার মধ্যেই পড়ে গেছে না, এই জন্য একটা জিনিস দুইটা কাজ করতেছে। একটা হলো তোমার নতুন অবজেক্ট বানাচ্ছে, নতুন গাড়ি বানাচ্ছে, তার পাশাপাশি তোমার ওই যে লেখাটা ছিল ভিতরে ওইটা ওই লেখার আউটপুটও কাজ করতেছে। করলো, করার পরে এখন হলো যে আমাদের বলতে হবে যে তোমার ওই এক্স কে দেখাইতে, এই যে আমরা এখানে লিখছি যে এখন আমাদের এক্স কত আছে, আমরা কিন্তু এখন কোনো এক্স এর মধ্যে কোনো নাম্বার সেভ করি না এখনো, বুঝছো? আমরা খালি বলছি যে তোমার আহ, আমরা খালি বলছি যে তোমার হলো যখন আমরা এখানে একটা মান দিব আর এখানে একটা মান দিব, তখন এই মান দুইটা এক্স এর মধ্যে সেভ হবে, ইকুয়াল ইকুয়াল হয়ে যাবে, আর ওয়াই এর মধ্যে সেভ হবে। কিন্তু আমরা তো এখন দুইখানে মান দিই নাই, তো সেক্ষেত্রে আমরা প্রথমে বলতেছি, তার সেক্ষেত্রে এখন এটার মান হলো তোমার জিরো হয়ে আছে, এক্স আর ওয়াই ডিফল্ট ভ্যালুটা হয়ে আছে। তা আমরা এখন বলতেছি এক্স এর মান কত, ওয়াই এর মান কত। কম্পিউটার বলতেছে এক্স এর মান তো এখন জিরো, ওয়াই এর মান জিরো। আমরা বলছি, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন হলো যে হুম, আচ্ছা ঠিক আছে তাহলে এখন, হ্যাঁ এগুলি গেল, ওগুলি গেল। আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটা নতুন অবজেক্ট বানাও। নতুন একটা অবজেক্ট বানাইছে, বুঝছো, নতুন একটা আরেকটা ওই নতুন আরেকটা গাড়ি বানাইছে। বানানোর পর এখন বলা হইতেছে যে এই নতুন গাড়ির যে মধ্যে যে ব্রেকেটটা আছে, ব্রেকেটের মধ্যে কিছু ভ্যালু দাও। 5 দিছে 10 দিছে, তার মানে এই যে কম্পাইলারটা চাই নতুন কম্পাইলার হয়েছে ক্লাস এক্সাম্পল, এখানের মধ্যে আছে 5 আর 10.10। এই দেখো এইখানে তোমার এই যে ইন্টিজার এক্স আর ডাবল হলো ওয়াই ছিল, এইখানে হলো তোমার এক্স আর ওয়াই যখন যাবে তখন এই এক্স এর ভ্যালু ছিল 5, 5টা এখানে যাবে, আর এই এক্স এর মধ্যে 5 সেভ হবে, আবার এখানে 10.10টার দিকে যাবে, আর পরে হলো এই জিনিসটা এখানে সেভ হবে। এখন এই পাবলিক ইন্টিজার আর এখানের মধ্যে দুটো নাম্বার সেভ হয়ে গেছে। এখন হলো আমরা তোমার হলো যে আউটপুট দিতে পারি, যে এখানে যেটা যে সিস্টেম ডট প্রিন্ট আউট ওবিজে টু এক্স, মানে হলো তোমার এই পুরাটা ক্লাস তো একটা অবজেক্ট ওয়ান অবজেক্ট টু এর আন্ডারে পড়ছে না, পড়ার পরে তোমার হলো যে এই যে এক্সট্রা আছে এটাকে খালি ডাকতেছে যে এই ক্লাসের নাম যে অবজেক্টটা বানিয়েছি বা যে বস্তুটা বানিয়েছি ওই বস্তুর মধ্যে এক্স এর মান কত ওটা এখানে আউটপুট করো। তো এইভাবে তোমার হলো এই জিনিসটা এখানে তোমার আসছে, ওবিজে ওয়ান দিয়ে আসছে, মানে এটা অবজেক্ট ডট এক্স এর মানটা এখানে আসে, অবজেক্ট ডট ওয়াই এর নামটা এখানে আসে, সেম ভাবে এখানেও আসছে। আর হলো এখানে অবজেক্ট ডট টু এর এক্স এর মান আবার ওয়াই এর মান দুটো আবার চেঞ্জ করছে, তখন হলো আবার দুটোর মান চেঞ্জ হয়ে আসছে। এই যে ঘুম আসতেছে। আহ ব্যাড হ্যাবিট, ভিডিওকে রেকর্ড করতেছি তো না, 1 ঘন্টার উপর চলে গেছে। আচ্ছা, তাহলে হলো আমাদের এখানে তোমার এগুলি হইলো, তাহলে আমাদের এখানে ক্লাসের অবজেক্টের একটা ফাইল হয়ে গেছে। এখন দুইটা ফাইল আছে, একটা হলো ভেরিয়েবল টাইপ আর এটা হলো তোমার এই সিস্টেম স্ট্যাটিক। আচ্ছা, ভেরিয়েবল টাইপ কিছু না এখানে তেমন একটা। ভেরিয়েবল টাইপটা হলো তোমার কালকে আমাদের ক্লাসে করা হয়েছেও। ভেরিয়েবল টাইপটা হলো মূলত কি তোমার পুরো কম্পিউটারের মধ্যে যত ধরনের ভেরিয়েবল আছে ওই জাভার মধ্যে ওই সবগুলো ভেরিয়েবল সিস্টেমগুলো তোমার টাইপগুলি বোঝায় বলে দিচ্ছে আর কি। ভেরিয়েবল হলো তোমার মূলত 3 রকমের ভেরিয়েবল আছে, লোকাল ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল আর হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল। আচ্ছা, এখন ইনস্ট্যান্স ভেরিয়েবল কি? ইনস্ট্যান্স ভেরিয়েবল হলো এখানে তোমার অ্যাকাউন্ট দিছে, এই যে এইটা আর হলো এইটা দিয়েছে। হুম, তো আমাদের যেটা আমরা ইউজ করলাম এইখানে, এই যে তোমার এইটা আর এইটা, এটা ছিল ইনস্ট্যান্স ভেরিয়েবল। কারণ হলো তোমার এই যে পাবলিক ক্লাসটা বানিয়েছে না, ফার্স্ট প্রথমেই যে ব্রেকেটটা দিচ্ছে, আমরা ব্রেকেটের সাথে সাথেই আমরা দুটো নাম মানে দুটো নাম্বার সেভ করছি বা দুটো নাম্বার মানে ভেরিয়েবল বানাইছি, তাই না? এই ভেরিয়েবল না ইন্টিজারের পরে এক্স লিখছে, এই ভেরিয়েবল নামটা দিচ্ছি, বাট এর নামের কোনো ভ্যালু দিই নাই। দিতেও পারি, নাও দিতে পারি ইচ্ছা, কিন্তু তোমার এই যখন এইভাবে দিব আমরা পাবলিক বা প্রাইভেট লিখে ইন্টিজার ডাবল সামথিং দিয়ে আমরা যখন নাম সেভ করবো তখন এটা একটা ইন্টিজার ভ্যালু হয়ে যাবে, ইনস্ট্যান্স ভ্যালু হয়ে যাবে। আচ্ছা, এটা ইনস্ট্যান্স ভ্যালু। এখন কখন আমাদের এটা ইনস্ট্যান্স ভ্যালু, কখন আমাদের ক্লাস ভ্যালু? এইখানে যখন আমরা কোনো ইনস্ট্যান্স ভ্যালুর পাবলিকের পর আর ওই ইনস্ট্যান্স ভ্যালুর নামের আগে, ভেরিয়েবলের নামের আগে আমরা যখন একটা স্ট্যাটিক লাগিয়ে দিব, STATIC, স্ট্যাটিক লাগিয়ে দিব, তখন এটা হয়ে যাবে একটা তোমার ক্লাস ভেরিয়েবল বা
স্ট্যাটিক ভেরিয়েবল। হ্যাঁ, তো হলো যে এই আর কি। তো পার্থক্য কিছুই না, স্ট্যাটিক ভেরিয়েবল আর ক্লাস ভেরিয়েবল দুইটা, ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ক্লাস ভেরিয়েবল দুইটা সেম জিনিসই। দুইটাই হলো তোমার প্রথম যে ব্রেকেটটা আছে এই ব্রেকেটের ভিতরেই থাকবে, কিন্তু হলো যে তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবলের ক্ষেত্রে কোনো ধরনের স্ট্যাটিক থাকবে না, আর ক্লাস ভেরিয়েবলের ক্ষেত্রে এখানে স্ট্যাটিক থাকবে, আর কিছু না, বুঝছো, আর কিছু না, এই দুটো একই জিনিসই। আর হলো কি, যে তোমার আরেকটা ছিল তোমার লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল মানে কি, একটা আঞ্চলিক ভিত্তিক ভেরিয়েবল। যেরকম তোমার ধরো এখানে এইটার আঞ্চলিক ভিত্তিক ভেরিয়েবল হলো এই ধরো এই যে পাবলিক স্ট্যাটিক যেটা বানাইছি না আমরা, এই জাস্ট এতটুকু কম্পাইলার, এটা একটা অঞ্চল না। এই অঞ্চলের ভিত্তিক ভেরিয়েবল হলো জাস্ট ইন্টিজার এক্স আর ডাবল ওয়াই। মানে আমরা এইখানে যত ধরনের কাজ করতেছি, এই সব সব ধরনের কাজ শুধুমাত্র এই সংখ্যাগুলি দিয়েই ঘুরে পেঁচে কাজ করতেছে। মানে এই সংখ্যাগুলি দিয়ে আমরা জাস্ট এই বক্সের মধ্যেই, এই যে সেকেন্ড বক্স শুরু শেষ হয়েছে এই বক্সের মধ্যে কাজ করতেছি। এই ভ্যালুটা দিয়ে আমরা না কোনো বাইরে কাজ করতেছি, না কোনো অন্য কোথাও কাজ, অন্য কোনো বক্সে কাজ করতেছি, জাস্ট খালি এই বক্সের ভিতরেই কাজ করতেছি, অঞ্চলের এই অঞ্চলের ভিতরেই কাজ করতেছি। এই পুরাটা যদি একটা পৃথিবী ধরা হয় তাহলে এটা একটা দেশ ধরতে পারো, বা পুরোটা যদি এটা তোমার ঢাকা শহর ধরো তাহলে এটা ঢাকা শহর একটা অঞ্চল বলতে পারো। তো এরকম আর কি। এর জন্য তোমার এটাকে বলতে হলো তোমার লোকাল ভেরিয়েবল, জাস্ট খালি ওই অঞ্চলটুকু বা ওই লোকালিটির ভিতরে হলো যে যতটুকু ভেরিয়েবল খালি কাজ করতেছে এতটুকু আর কি, পুরো ওয়ার্ল্ডে না, পুরো, বুঝছো তো, এই আর কি। দেখুন তোমার ধরো যে এখানে এরকম দিছে, প্রথমে ক্লাস শুরু করছে ফাইলের নাম দিয়ে, তো হলো যে এখানে জাস্ট খালি হলো যে এতটুকু হলো তোমার ইনস্টেন্স ভেরিয়েবল, এই এতটুকু বলতে পারো। কারণ হলো যে এটা কেন ইনস্টেন্স ভেরিয়েবল না, কারণ এখানে তোমার এইটা না, সবকিছুর মাঝখানে তুমি স্ট্যাটিক ছিল। স্ট্যাটিক হয়ে গেলে তোমার ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল হয়ে যায়, হয়ে গেল এগুলো, এই দুটো সব শেষ। তারপরে এখন দেখো এই যে এখানে দিছে পাবলিক অ্যাকাউন্ট ইন্টিজার ডাবল ব্রেকেট দিয়ে ব্যবহার হলো যে সেকেন্ড ব্রেকেট শুরু করার পরে এই ভিতরে এই এন এর কাজ, ইন্টিজার এন যেটা ছিল এটার কাজ করতেছে, আর এই যে ডাবল বি এর যে কাজটা ছিল এটা এখানে বি এর কাজ, বি এখানেও কাজ করতেছে। মানে শুধুমাত্র এই অঞ্চলের ভিতরেই এই অ্যান আর হলো ডাবল কাজ করতেছে। এর জন্য হলো তোমার এই দুটাকে হলো তোমার লোকাল ভেরিয়েবল বলছে, বুঝছো। এখানে আর্টিকেল রেট আছে, রেট হলো যে মানে যেখানে ডাবল, এখানে তোমার হলো যে এই অঞ্চলের ভিতরে রেট কাজ করতেছিল, এই যে রেট কাজ করছে, একই জিনিস। তো এইভাবে হলো তুমি তিনটা ভেরিয়েবল আছে এখানে, তেমন কিছুই নাই। আর হলো যে কেন তোমার স্ট্যাটিক ভেরিয়েবল স্থির থাকে ওটা এখানে বুঝাইছে। আমরা ওইটার ফাইলটা দেখি, আমার এখানে তেমন কিছু না দেখলেও হবে। কেন স্ট্যাটিক ভেরিয়েবল আর তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে পার্থক্যটা কি এটা দেখাইছে এখানে। আমরা যদি এটাতে আছে, আমরা যদি এখন দেখি, না, এটা তো প্র্যাকটিস ফাইলের 5 তো না, 5 ভেরিয়েবল টাইপ। ও আচ্ছা, এটা মেইন ভেরিয়েবল না, আচ্ছা আচ্ছা, স্টার্ট দেওয়া লাগবে, ওটা বলতেছে যে এ ভি এ। এই যে মূলত হচ্ছে কি তোমার হলো স্যার হলো যে এই ফাইলটাতে খালি মেথড আর হলো তোমার কম্পাইল কনস্ট্রাক্টর করে লিখে দিয়েছে, আর হলো মেইন ফাইলটা হলো এখানে বানাইছে, এটাতে বানাইছে, বুঝছো। এর জন্য হলো ওখানে এরকম বলতেছিল। যেরকম তোমার দেখি আমরা স্টার্ট, এই যে ভেরিয়েবল টাইপ দিয়ে অবজেক্ট দিয়ে দিছে না, এখানে তো ভেরিয়েবল টাইপ নামের কোনো কিছু নাই, তাহলে কোত্থেকে অবজেক্ট বানাইলো। তো ওইটা হলো তোমার এই ফাইল থেকে বানাইছে আর কি, ওইটাকে এই ফাইলটাকে ডাকছে আর কি। আচ্ছা, আমরা এখানে দেখি, তোমার এখানে তোমার একটা হলো তোমার প্রাইভেট দিয়ে ইন্টিজার দিছে,
একটি ইন্টিজার ইনস্ট্যান্স ভেরিয়েবল বানিয়েছে, আর পাবলিক দিয়ে স্ট্যাটিক ভেরিয়েবল, এটা হলো তোমার ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল। আচ্ছা, এখন আমাদের যেহেতু এইটা প্রাইভেট, আমাদের গেট সেট করা লাগবে এটার জন্য, তাই না? গেট সেট করলেই তো আমরা এখানে তোমার মান সেভ করতে পারবো, বা অথবা আমরা এই ইন্টিজার নিয়ে কাজ করতে পারবো। তো আমরা প্রথমে গেট সেট দেখি, গেট সেট স্যার কোথায় করছে, এই যে এইটুকু হলো তোমার গেট আর সেট, সেট গেট আর কি, গেট সেট গেট সেট একই, সেট গেট সেট বলো, হ্যাঁ। আচ্ছা, সেট গেট, সেট গেট করছে কি, এটা তো এক্স এর ভ্যালু, তো হলো এই যে প্রথমে সেট করছে যে একটা পাবলিক একটা ইন্টিজার বানাইছে, এই যে পাবলিক একটা ইন্টিজার ডিক্লেয়ার করলো, এই যে ইন্টিজার, হ্যাঁ। করার পর এখন বলতেছে যে এই যে প্রাইভেট এক্সটা ছিল, এই এক্স এর মধ্যে যা সেভ হবে সবগুলি তোমার হলো যে এই ডাবল এক্স এর মধ্যে থাকবে, মানে ডাবল এক্স যা থাকবে, এই যে পাবলিকের মধ্যে যা থাকবে তার প্রাইভেটের মধ্যে তা থাকবে। তখন যখন এটা বলে যে এই এই প্রাইভেট আর এই পাবলিক দুটো সমান, মানে এটা পাবলিক, এটা পাবলিক না, সব জায়গায় পাবা, তো এর প্রাইভেট এটা সব জায়গায় পাবা না, যখনই বলে যে এই পাবলিক আর এই প্রাইভেট সমান, তখনই প্রাইভেটটা পাবলিক হয়ে যায়, বুঝছো, শুধুমাত্র এই বক্সের ভিতরে, সেটের ভিতরে, গেটের ভিতরে। তো যখন এটা বলে তখন হলো যে এই জিনিসটা পাবলিক হয়ে যায়। তো তখনই যখন তুমি হলো যে তোমার এই ডাবল, এখানে তুমি ইনপুট দিবে ডাবল এক্স এর মধ্যে কোনো একটি মান রাখা হবে, তখন পাবলিকের মতো করে এই মানটা এক্স এর মধ্যে সেভ হয়ে যাবে আর কি। আচ্ছা, আর তারপরে হলো যে পাবলিক ডট ইন ডট গেট গেট এক্স, যেহেতু আমরা এখন এই বক্সের ভিতরে হলো এই জিনিসটা পাবলিক করে ফেলছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা যখন রিটার্ন এক্স দিব, তখন এই প্রাইভেট ভ্যালুটা তোমার আউটপুটে পাবলিকের মতো করে দেখাবে আর কি, বুঝছো? আচ্ছা, তো হলো মূলত তোমার এটি মাথায় রাখবে যে যখন তোমার তোমার প্রাইভেট থেকে তোমার গেট কোনো মান নিয়ে কাজ করা লাগবে, তখন তোমার গেট সেট করা লাগবে। তো সেই ক্ষেত্রে তোমার সেটের ক্ষেত্রে তোমার এখানে একটা নাম্বার দিয়ে তোমার হলো যে এক্স ইকুয়াল টু এক্স দেওয়া লাগে, আর যদি তোমার হলো যে এই এখানে তো এক্স লিখছে না, যদি এইটার মান না, এই এক্স এর নাম আর এখানে নাম সেম রাখতে চাও, তখন সেই ক্ষেত্রে তোমার খালি এখানে তোমার দিস রেখে ডট লেখা লাগে। ধরো যে যদি ধরো তোমার এই এক্স কোত্থেকে আসছে, এই দিস বলতে হলে এই যে তোমার ক্লাসটা আছে, এই দিস ক্লাস, এই ক্লাসের আন্ডারে ছিল এক্স, এই এক্সটাই এখানে আসছে বোঝাতেই লেখা লাগে হলো দিস ক্লাস। আর যদি তুমি দিতে চাও যে এখানে তো ইন্টিজার এ ডাবল এক্স ছিল, তুমি দিতে চাও না আমার এই দিস ক্লাসে যে নামটা আছে এই নাম সমান সমান এই নামটা দিতে যাবো, তখন হলো তোমার এই দিসটা লাগে আর কি, তখন তোমার এরকম করে দিলেও জিনিসটা হয়, বুঝছো? তো মূলত তোমার যদি দুটোর নাম সেম হয়, ধরো ধরো তোমার এখানেও এক্স আবার এখানেও এক্স, তো কম্পিউটার তো বুঝবে না যে এই এক্সটা কোন, এই দুইটা এক্সের মধ্যে এ এক্সটা কোনটা আর ওই দুটো এক্সের মধ্যে এ এক্সটা কোনটা, এটা বোঝানোর জন্যই তোমার হলো যে ওইভাবে লেখা লাগে, এখানে দিসটা লেখা লাগে খালি আর কি। তো করলো, করার পরে তোমার হলো যে এখানে তোমার হলো বাকি ইন্টিজার গেট দিয়ে এটা করলো। স্ট্যাটিক হলো কি, তোমার কম্পিউটার যখন কোড রান করো তখন স্ট্যাটিক তো স্থির, তখন ও জাস্ট খালি এটা পড়ে যাবে, পড়ে এখানে ভিতরে যে কাজটা কাজটা করে যাবে, ওকে বলা লাগবে না যে এই কাজটা করো না বা এই কাজটা করো, এরকম কিছু বলা লাগবে না আর কি, বুঝছো? যেটা আমরা যদি দেখি, দেখো স্ট্যাটিক প্রথমে ও ডাইরেক্ট এই লাইনটা পড়ছে, কারণ এরকম ওকে বলা লাগে না যে এই জিনিসটা পড়ো বা এই জিনিসটা পড়ো না, এটা পড়বে, পড়বেই। ও যখন রিডিং রিডিং পড়তে থাকবে, এখান থেকে রিডিং পড়তে থাকবে, তখন দেখবে স্ট্যাটিকের মধ্যে বলছে যে এই লাইনটা লেখো, লিখে ফেলবে, শেষ, ওকে বলাও লাগবে না। এই জন্য হলো স্ট্যাটিকটা ভালো ভালো দিক। আমরা যদি স্ট্যাটিক ফাইলটা আমরা পড়ি না এখনো, স্ট্যাটিক ফাইলটা আমরা যদি পড়ি, এখানে তোমার স্ট্যাটিক ফাইলটা আছে, স্ট্যাটিক ফাইলের মধ্যে দিয়ে দিয়েছে কি, যে এই যে স্ট্যাটিক, স্ট্যাটিক হলো একটা নর্মাল ব্লক, একটা খালি একটা ব্লক, একটা বক্স আর কি। এই বক্সের মধ্যে তুমি যাই লিখে দাও কেন, ও অটোমেটিকলি এটা কম্পিউটার পড়ে লিখে দেয়, বুঝছো? মানে ওর বলা লাগে না যে এটা পড়িস না, এটা পড়, এটা ওই ক্লাসের অংশ, এটা ওই অবজেক্টের অংশ, কিছু বলা লাগে না। জাস্ট খালি এটা স্ট্যাটিক ব্লক, দ্যাট ইজ কল্ড অ্যান স্ট্যাটিক ইনিশিয়ালাইজড ব্লক। যখনই তোমার হলো যে কম্পিউটার ওই পুরাটা বক্সের সব কিছুর কোড রান পড়তে থাকবে, তখন এটা সামনে পাইলে লিখে দিয়ে দিবে, আর কিছু না, বুঝছো? লেখার ক্ষেত্রে কি লেখা লাগে, স্ট্যাটিক দিয়ে খালি সেকেন্ড ব্রেকেট দেওয়া লাগে, দিয়ে ভিতরে তুমি যাই লিখবে তাই হবে আর কি। এটা আলাদিনের চিরাগের মতো বলতে পারো আর কি। আর এখানে তোমার আর এমসিকিউ টেমসিকিউ তেমন কিছু এখানে নাই। আর হলো পরে হলো যে পাবলিক স্ট্যাটিক ভয়েড কিভাবে লেখা লাগে না, এটা তো একটা স্ট্যাটিকের আন্ডারে পড়ে, যেটা তোমার ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল, এই জন্য হলো এখানে স্ট্যাটিকের দুইটা রকম লিখে দিচ্ছে, একটা হলো তোমার খালি স্ট্যাটিক লিখে লিখতে পারো, খালি স্ট্যাটিক লিখে বক্সে দিতে পারো, অথবা তোমার তোমার একটা কি বলে জানি ওটাকে, মানে কি বলে ওটাকে বলা হলো তোমার যে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভিতরেও স্ট্যাটিক লাগিয়েও ওটাকে তোমার ক্লাস ভেরিয়েবল কনভার্ট করতে পারো, কারণ ক্লাস ভেরিয়েবলের মতো ইউজ করতে পারো, এটা বোঝানোর জন্য হলো তোমার এটা ইউজ করছে আর কি। তো আমরা দেখি, তো হলো যে এগুলি পড়লাম এখানে এই প্রাইভেটের জন্য হলো সেট গেট বানায় করছে এখানে। তারপরে হলো সেট গেট বানায় করার পরে তোমার হলো যে করছে কি স্ট্যাটিক বানাইছে একটা এখানে, স্ট্যাটিক বানালো, বানানোর পরে এখন হলো আমাদের তোমার এখানে ওরা আরেকটা স্ট্যাটিক বানাইছে, বানায়া
তোমার এখানে দিচ্ছে না আউটপুট ইস এক্স। আচ্ছা তোমার এখানে তো ওয়াইয়ের কাজ কোনো হয় নাই না এখানে সব জায়গাতে, এখানে কোথাও ওয়াইয়ের কাজ হয় নাই। হ্যাঁ হয় না, খালি এই লাস্ট স্ট্যাটিকের মধ্যে হয়েছে। আচ্ছা তাহলে স্যার এখানে তোমার অনেকগুলি, প্রথমে হলো একটা গেট সেট বানিয়েছে, প্রথমে হলো তোমার যে দুটো প্রাইভেট পাবলিক দুটো ভ্যালু দিয়ে, আর স্যার হলো এখানে একটা পাবলিক ভেরিয়েবল, এটা হলো তোমার এই কনস্ট্রাক্টর বানিয়েছে, একটা নর্মাল ডিফল্ট কনস্ট্রাক্টর বানিয়েছে, মানে হলো তোমার এই নামটা লিখে লিখে দিলেই হলো এই লেখার আউটপুট দিবে। পরে হলো তোমার আর এটা হলো তোমার লোক, এটা হলো তোমার কি নিয়ে বলে এটাকে, আহ, আরে এটা হলো তোমার এই প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এটা হলো তোমার প্যারামিটার দিয়ে, যেটা প্যারামিটার নাই, প্যারামিটার দিয়ে একটা কনস্ট্রাক্টর বানাইছে। বানানোর পরে তারপরে হলো তোমার এখানে হলো তোমার যে এক্স এর মান এক্স এর সাথে ইকুয়াল করে দিছে। এটা এমনি দিছে, এটা ধরো যে তোমার মূলত কি তোমার হলো ধরো তোমার আমরা এখানে ধরো এই যে গেট লিখছে না এখানে, আর সেট লিখছে এখানে, এগুলো তোমার আগে পরে হলো কিছু হয় না। ধরো গেটটা আমি উপরে লিখলাম, সেটটা 100,000 বছর নিচে লিখলাম, পরে তোমার এই এখানে পাবলিক ভয়েডটা উপরে লিখলাম আর এটা নিচে লিখলাম, এগুলো আসলে এলোমেলো হলে কিছু হয় না। মেথড আর হলো তোমার এই কনস্ট্রাক্টরের ক্ষেত্রে তুমি উল্টা পাল্টা লিখলে কিছু হয় না, কারণ যখন কম্পিউটার পড়বে ওকে ডাকলেও বুঝে যাবে যে গেটের পরে তো সেটকে ডাকতে হবে, সেটের কাজ তখন অটোমেটিক সেট কেটে একসাথে নিয়ে আসবে। বাট স্যার বলছে তুমি গেট সেটের পাশাপাশি লেখাটা ভালো, এই জন্য তোমার সবসময় স্যার যখন সেট লেখে তোমার পাশাপাশি নিচে গেট লেখে। কিন্তু তোমার আবার স্যার এখান থেকে করছে কি, এই যে তোমার গেট সেটের আগেই স্যার এখানে এক্স এর কাজ করে ফেলছে। গেট সেট তো প্রাইভেটকে পাবলিক করে, না করলে তাহলে তোমার প্রথমে ও এক্স এর কাজ কিভাবে করবে, কারণ এক্স তো প্রাইভেট। কিন্তু যেহেতু তোমার কম্পিউটার আসলে ম্যাথড আর কম্পাইলারের ক্ষেত্রে কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আসলে আগে পরে দেখে না, বুঝছো? এর জন্য হলো যে তুমি এই সারিটা এখানে আগে লিখে তুমি চাইলে তোমার সুবিধা বোঝার সুবিধার জন্য তুমি এই 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 কম্পাইলারটা আছে, কম্পিউটারটা তুমি গেট সেটের পরেও লিখতে পারো, এই যে গেটের সেট গেলে সেটের পরেও লিখতে পারো। তাহলে তোমার মাথায় থাকবে যে হ্যাঁ প্রথমে মান এক্স এর মান প্রাইভেট ছিল, প্রাইভেট থেকে পাবলিক হয়েছে, গেটস এর মধ্যে পাবলিক হয়েছে, পরে এই পাবলিকের মানটা হলো আমরা এখানে আবার চেঞ্জ হইতেছে, এখানে আবার চেঞ্জ করতে পারতেছে, এভাবে মারতে পারে মাথায়, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা তারপরে এটা হলো তোমার ই বানিয়েছে, মেথড বানিয়েছে। মেথডের মধ্যে মাথায় থাকবে কিন্তু, মাথায় রাখবা কনস্ট্রাক্টরের ক্ষেত্রে হলো তোমার পাবলিকের পরে আর নামের নামের আগে কিছু থাকে না, কিন্তু মেথডের ক্ষেত্রে পাবলিকের পরে নামের আগে ভয়েড ইন্টিজার ডাবল সব থাকে, যে কোনো একটা থাকতে পারে আর কি। তো সেই যখন এখানে তোমার ভয়েড লেখা হচ্ছে তখন এটা মেথড হয়ে গেছে। মেথড বানাইলে একটা আজারে মেথড মানে প্রিন্ট করার জন্য মেথড বানিয়েছে। আর স্ট্যাটিক মানে হলো তোমার এখানে অটোমেটিক প্রিন্ট হবেই। আর এই স্ট্যাটিকের মধ্যেই ওয়াই ইকুয়াল টু 3 করে দিয়েছে, যেহেতু তোমার এখানে পাবলিক ইন্টিজার মানে ওয়াই ইন্টিজার ছিল হলো পাবলিক, স্ট্যাটিক থাকলো, স্ট্যাটিক মানে হলো তোমার স্থির মানটা থাকবে, মানটা হলো তোমার ডাইরেক্ট হলো ইস্যু থেকে চেঞ্জ করা যাবে না, বারবার একবার চেঞ্জ করে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে আর কি। আচ্ছা দেখো মানে মূলত কি তোমার একটা ক্লাস হলো ব্লু প্রিন্ট। হুম, একটা ক্লাস হলো ব্লু প্রিন্ট, সার্ভিটার ফাইলটি অন করি। এই ধরো মূলত এই যে তোমার ক্লাস দিয়ে অ্যাকাউন্ট দিচ্ছে, এই পুরাটা হলো একটা ক্লাস, এই অ্যাকাউন্টটা একটা ক্লাস, আর পুরাটা হলো একটা কার্বন কপি ব্লু প্রিন্ট। হ্যাঁ, তো যখনই এই ক্লাসের আন্ডারে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, ধরো তোমরা এই ক্লাসে যদি গাড়ি লিখতাম, তো একটা অবজেক্ট ক্রিয়েট করলে মার্সিডিজ হইতো, বুগাটি হইতো, প্রত্যেকটা এক একটা হলো আলাদা আলাদা গাড়ির, গাড়ি না গাড়ির ব্র্যান্ড বলতে পারবে, একটা গাড়ির স্টার বলতে পারো, ব্র্যান্ড বলতে পারো। তো আলাদা আলাদা থিমের একটা গাড়ি হইতো, মানে ধরো যে হিউম্যান দিলে বুঝছো তো, আইনস্টাইন হতো একটা, নিউটন হতো একটা, দুজনে সবাই তো দুজনে তো হিউম্যান, কিন্তু হলো দুজন তো আলাদা ক্যাটাগরি বা ক্যারেক্টারিস্টিক্স। কি কি থাকে আমাদের ক্যারেক্টারিস্টিক্স থাকে, আর হলো তোমার একটা স্ট্রাকচার থাকে, তাই না? এই দুটো তো পার্থক্য থাকে। তো এর জন্য হলো তোমার এই ধরো তোমার আমাদের এখানের তোমার স্ট্যাটিক বলতে যে জিনিসটা লাগে হয়, ধরো এইটা একজন মানুষ, ওই মানুষের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার
আর ব্যালেন্স তো সর্বদা সর্বদা তোমার পার্থক্য থাকবেই। যে সেম ভাবে এই প্রত্যেক মানুষের ব্যালেন্স আর ই একটা একটা মানুষ বানিয়েছে, মানুষের নাম হলো A1, আর একটা মানুষের অবজেক্ট বানিয়েছে, একটা ওই অবজেক্ট নাম হলো A2, আর একটা অবজেক্ট বানিয়েছে A3। তো এই অবজেক্টগুলি বলতে পারো একটা হিউম্যান অবজেক্ট বলতে পারো যদি ধরি আমরা। হ্যাঁ, হিউম্যান অবজেক্ট ধরলাম। এখন ওদের এই হিউম্যান অবজেক্ট বা তোমার অ্যাকাউন্ট বলতে পারো, অ্যাকাউন্ট এখানে অবজেক্ট হিসেবে আসতেছে। তো এই অ্যাকাউন্টগুলির সবার তো টাকা আর অ্যাকাউন্ট নাম্বার ডিফারেন্ট হবে স্বাভাবিক, কিন্তু সবার টাকা উঠানোর, টাকা যে ট্রান্সফার করার, টাকা লেনদেনের জন্য যে একটা লিমিট থাকবে ওটা তো সবার সেম থাকবে, তাই না? তো হলো যে এই যে পার ডে লিমিট 500, এই যে তোমার এই সবার জন্য সবগুলি ক্লাসের জন্য যে একটা নির্দিষ্ট মানে এই জিনিসটা লিমিটেশন আছে, মানে সবার জন্য এই জিনিসটা সেম, এই সেম করার জন্যই হলো স্ট্যাটিক আর কি। স্ট্যাটিক যখন আমরা ইউজ করবো তখন হলো যে ওই স্ট্যাটিকের মধ্যে যে নাম্বারটা সেভ হবে, ওই সেভ করা নাম্বারটা সবগুলো অবজেক্টের জন্য সেম হবে, বুঝছো? আর যখন দেখো আমরা এখানে যদি খেয়াল করি যে পাবলিক যখন ইন্টিজার দিছি, অ্যাকাউন্ট দিছি, তো এই অ্যাকাউন্ট কি সবগুলো অ্যাকাউন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট না? পাবলিক ডাবল যখন ব্যালেন্স দিচ্ছি সবগুলো সেজন্য ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেছে প্রত্যেকটা অবজেক্টের জন্য। কিন্তু যখনই আমরা পাবলিক স্ট্যাটিক ডাবল দিছি তখনই সবগুলি অবজেক্টের জন্য একটাই কন্ডিশন তৈরি হয়ে গেছে, বা একটাই রুলস তৈরি হয়ে গেছে যে তোমার প্রত্যেকের মিনিমাম ট্রানজেকশন লিমিট হলো 500, এরকম আর কি। তো এই হলো পাবলিক আর প্রাইভেটের পার্থক্য। পাবলিকের হলো এই তোমার এই কি বলে জানি ইনস্টেন্স, আর হলো তোমার ক্লাসেসের মধ্যে পার্থক্য, যে যখন ইনস্টেন্স হবে তখন তোমার সবগুলি ক্লাসের ক্ষেত্রে এটা সব এক একটা ক্লাসের ক্ষেত্রে এক এক মানে এক একটা অবজেক্টের ক্ষেত্রে এক এক রকম হবে। স্ট্যাটিক হওয়ার ক্ষেত্রে সবগুলি অবজেক্ট মানে এই ক্লাস থেকে যে এই কার্বন কপি থেকে যতগুলি তোমার মাস্টার কপি মানে এই তোমার এই ব্লু প্রিন্ট থেকে যতগুলি ঘর বানানো হয়েছে সবগুলি ঘরের তোমার স্ট্রাকচারটা মানে তুমি এই স্ট্যাটিক বা ওই মানটা সেমই হবে। মানে ধরো যে সবগুলি ঘর একটা ইসের থেকে, একটা ঘর থেকে, হ্যাঁ, এ ধরো একটা ঘর, ঘর মানে ঘরের কার্বন মাস্টার কি বলে ব্লু প্রিন্ট, এই ব্লু প্রিন্ট থেকে তোমার হলো যে এখানে তোমার কি কি লাগবে তাই তার লিস্ট করছে। ধরো তোমার এখানে লিস্ট করছে ইট লাগবে, আর এখানে লিস্ট করছে যে তোমার দেয়ালের পুরুত্ব এত হবে। তো দেয়ালের পুরুত্ব তো সব ধরে রাখছে যে দেয়ালের পুরুত্ব সবগুলির ক্ষেত্রেই যতগুলি বিল্ডিং বানানো, ধরো একটা একটা তোমার ব্লু প্রিন্ট বানিয়েছে, এটা বিল্ডিং এর মতো বানিয়েছে, এখন ওই একটা বিল্ডিং এর ব্লু প্রিন্ট থেকে তোমার একটা অফিস বানানো হয়েছে, আবার ওই একটা বিল্ডিং এর ব্লু প্রিন্ট থেকে একটা হাউস মানে থাকার জন্য একটা আবাসিক বাসা বানানো হয়েছে, বুঝছো? তো সেই ক্ষেত্রে তোমার ব্লু প্রিন্ট না, ব্লু প্রিন্ট থেকে দুইটা জিনিস তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে হলো তোমার এখন ওই ওই বিল্ডিংটা বা ওই ব্লুপ্রিন্ট থেকে বিল্ডিং বানানোর জন্য একটা লিস্ট করা হলো যে তোমার বিল্ডিং এর দেয়ালের পুরুত্ব, দেয়ালের মোটা হবে হলো তোমার এত, আর দেয়ালের মধ্যে ইউজ করা হবে না এই ইট, এখন ইউজ করা হবে ইট। এখন ইট কোন কোম্পানির ইট তা বলা হয় না, ভালো ইট হতে পারে, খারাপ ইট হতে পারে, বাট হলো যে তোমার দেয়ালের পুরুত্ব তো সেম হওয়া লাগবে, তাই না? সেই ক্ষেত্রে যেহেতু দেয়ালের পুরুত্ব ইট ভালো হোক বা খারাপ হোক, দুই বাসার জন্যই ভালো হোক বা খারাপ হোক হওয়ার শর্ত পুরুত্ব সমান, তার মানে ওই মানটা স্থির রয়ে যেতেছে। সেম ভাবে এখানে স্ট্যাটিক বলতে ওই মানটা স্থির রয়ে যাওয়ার কথা বলতেছে আর কি, বুঝছো? এই আর কি। এখন দেখো অনেকভাবে অনেকভাবে বুঝলাম, যেটা ভালো তোমার হয় ওইভাবে বুঝছো। আম, এখানে আর তেমন কিছু নাই। তো হলো যে এখানে এগুলি করছে, আর ওয়াইয়ের মানটা হলো তোমার এভাবে স্ট্যাটিকের মধ্যে নিয়ে এসে সেভ করে দেওয়া আছে। হুম, এই দেখো। আচ্ছা, তাহলে আমরা এই যে ক্লাসটা বানালাম, ক্লাসের মধ্যে অনেকগুলি কনস্ট্রাক্টর বানালাম, মানে অনেকগুলি কনস্ট্রাক্টরের জন্য বক্স বক্স করে অনেকগুলি সিস্টেম, এটা একটা কনস্ট্রাক্টর বক্স বানানোর সিস্টেম বানালাম। তারপরে তোমার এই পাবলিক এগুলি পাবলিক প্রাইভেটগুলিকে পাবলিক করার জন্য গেট সেট বানালাম। হুম, গেট সেট বানালাম। তারপরে তোমার হলো যে স্ট্যাটিক বানালাম, জাস্ট খালি এই রিডিং পড়ার সময় এই জিনিসটা পড়ে যাবে এর জন্য স্ট্যাটিক বানালাম। বানানোর পরে আর কিছু দিলাম, তোমার এটা হলো তোমার মেথড দিলাম, যে যাতে হলো তোমার ও এই লিখলে এই জিনিসটা পড়ে বা এই কাজটা করে, মেথড লিখলাম। আর তো কিছু নাই, করলাম। এখানে সব খালি ক্লাসের জিনিসপত্র লিখছি, আমি কিন্তু এখনো তোমার মেইন মেইন ক্লাস বানাই নাই। আরেকটা ফাইলে যে মেইন ক্লাস বানাচ্ছে, তো ওই ফাইলের নাম ছিল স্টার্ট, দিল স্ট্যাটিক দিছে, জাস্ট খালি রিডিং পড়বে আর এর জন্য দিছে। দেওয়ার পরে ও হলো এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এখান থেকে কম্পিউটার হলো মেইনলি পড়া শুরু করবে। আর হলো যে এই ফাইলটা থেকে যেহেতু খালি ক্লাস এখান থেকে তোমার তথ্য নিবে বা এখান থেকে মেথড নিবে, কনস্ট্রাক্টরগুলো নিয়ে কাজ করবে।
তোমার কাজ পড়া শুরু করবে এখান থেকে। এখান থেকে যেটাকে কল, যেই ভেরিয়েবল কল করা হবে, যে কনস্ট্রাক্টরকে কল করবে, যে ম্যাথডকে কল করা হবে, ওই ম্যাথডগুলো এখান থেকে নিয়ে কাজ করবে, এই আর কি। তো আমরা যদি একটু দেখি, খেয়াল করি, হুম, আমাদের যে ছিল স্ট্যাটিক ব্লক, স্টার্ট, কল, কল্ড, এটা একটা লাইন ছিল প্রথমে। আমরা আগের ইস্যু দেখি। উম, আচ্ছা, তো কম্পিউটার সাথে পড়া শুরু করলো। শুরু করার সময় দেখলো যে স্ট্যাটিক, স্ট্যাটিক ব্লক অফ ক্লাস কল কল্ড, এর জন্য প্রথমেই লিখছে স্ট্যাটিক ব্লক ক্লাস কল্ড কল্ড। হ্যাঁ, লিখছে। লেখার পরে তারপরে এখন মেইন থেকে আবার পড়া শুরু করবে। এটা তো যখন দেখবি তখন এটা লিখে ফেলবে, যখন দেখছে তখন লিখে ফেলছে, এই জন্য আর কি। তারপরে হলো তোমার, এখানে হলো তোমার ভেরিয়েবল টাইপ, ভেরিয়েবল টাইপ তোমার এখানে আউটপুট করতেছে, এই জন্য ভেরিয়েবল টাইপ আউটপুট হয়েছে। এখন আমরা আমরা অবজেক্ট বানাচ্ছি। অবজেক্ট কি করছি, এই তোমার এই যে ক্লাসটাকে ডাকছি, এই যে তোমার এখানে যে ক্লাসটা ছিল, এই ক্লাসটাকে ডাকছি, ডেকে নামটা লেখা, এখানে লিখছি কি অবজেক্ট ওয়ান, অবজেক্ট নাম দিচ্ছি অবজেক্ট ওয়ান, দিয়ে নতুন অবজেক্ট, এই সেম ভাবে ভেরিয়েবল নামটা দিয়ে আমরা এখানে ব্রেকেটটা দিচ্ছি। এই ব্রেকেটটা কি, এখন এটা তাহলে কি হলো, এটা তো তোমার অবজেক্টকে ডাকার পাশাপাশি এক পাশে এটা তোমার এটা একটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা ছিল ওটাকে রাখতেছে। ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে ছিল হলো এইটুকু, ডিসি কল্ড। কিন্তু ডিসি কল্ড লেখার আগে যেহেতু আমরা প্রথমেই আমরা এই যে তোমার ক্লাসটাকে রাখছিলাম না, ক্লাসটাকে রাখছিলাম, তো যেহেতু ক্লাস থেকে আমরা অবজেক্টটা বানায় ফেলছি, সাথে সাথে ও করবে কি, যেগুলো ক্লাসিক স্ট্যাটিক ছিল, এই যে এটা স্ট্যাটিক ছিল, তারপরে কি ছিল, এই যে এটা স্ট্যাটিক ছিল, তারপরে কি ছিল, এই যে এটা স্ট্যাটিক ছিল, তাই না, কি ছিল তাহলে স্ট্যাটিক, এই যে স্ট্যাটিক ব্লক ওয়ান, স্ট্যাটিক ব্লক টু, তারপরে ছিল কি স্ট্যাটিক ব্লক থ্রি। হ্যাঁ, এই সবগুলি ও লিখে ফেলবে। এই দেখো স্ট্যাটিক ব্লক, এই যে ভেরিয়েবল টাইপ তো আমরা, ওটা ছিল হলো এইটার লাইন। তারপরে তোমার আমরা ভেরিয়েবল বানালাম, বানানোর সাথে সাথেই যখন দেখবি স্ট্যাটিক সব লাইন পড়ে ফেলো, কিছু দেখবে না, ডাইরেক্ট স্ট্যাটিক লাইন পড়ে ফেলবে। এই যে স্ট্যাটিক ব্লক ওয়ান, স্ট্যাটিক ব্লক টু, স্ট্যাটিক ব্লক থ্রি পড়লো। পড়ার পরে তারপরে হলো আমরা লিখছিলাম হলো তোমার এই যখন আমরা যে এটা লিখছি তখন ওর স্ট্যাটিক ওয়ান, স্ট্যাটিক ব্লক টু, স্ট্যাটিক ব্লক থ্রি লিখে ফেলবে। অবজেক্ট বানানো হয়ে গেছে। নিউ লেখার পরে তারপরে আমরা এইখানে যে নামটা দিছি, এটা নামটা দিছি ঠিকই, তার পাশাপাশি যখন এটা এই ব্রেকেটে দেওয়া হয়ে গেছে তখন এটা কনস্ট্রাক্টরের মধ্যে কাজ করে ফেলছে। তখন হলো যে ওই যে কনস্ট্রাক্টরটা ছিল, এই যে নামের এই যে কনস্ট্রাক্টর ছিল, এটার কাজটা ভিতরে কাজটা করে ফেলবে। এটা লিখছে ডিসি কল, তো ডিসি কল করে ফেললো, এই যে ডিসি কল করলো। তাহলে তখন ডিসি কল করার সাথে সাথে কি হয়ে গেল, একটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। আবার ওই যে তোমার স্ট্যাটিক গুলো নামগুলো পড়া হয়ে গেল, আর এটার জন্য অবজেক্ট ক্রিয়েট হলো এটার জন্য, আর হলো তোমার এই কনস্ট্রাক্টর ডাকা হয়ে গেল এটার জন্য। এক লাইন দিয়ে সবগুলো হয়ে গেছে, তিনটা কাজ হয়ে গেছে, ওকে হয়ে গেল। এখন এখন আমরা হলো ওকে বলবো আমাদের দেখাও যে প্রাইভেট যে এক্স ছিল এক্স এর মানটা দেখাও, আর আর পাবলিক যে ওয়াই ছিল ওয়াই এর মানটা দেখাও। তো এর জন্য দেখাতে বললে ও দেখাইলো যে তোমার এক্স তো আমাদের জিরোই ছিল। হ্যাঁ, তো ওয়াই কেন 30 হলো, ওয়াই 30 হলো এর জন্যই, এই যে যখন আমরা সবগুলো ডাইরেক্ট সবগুলো স্ট্যাটিক পড়ে ফেলছিল, সবগুলো স্ট্যাটিক পড়ে ফেলছিল না, পড়ার সাথে সাথে এই যে দেখো ওয়াই এখানে স্ট্যাটিকের ভিতরে লেখা ছিল ওয়াই কিলো 30, বুঝছো, এর জন্য তোমার এই ওয়াইয়ের মানের জায়গাতে ওই মানটা সেভ হয়ে গেছে ডাইরেক্ট। হুম, তাহলে এর জন্য ওয়াইয়ের মানটা এখানে 30 সেভ হয়ে গেছে। তারপরে আমরা আবার হলো তোমার, হ্যাঁ সেভ হয়ে গেছে, তারপরে আমরা কি করতেছে, তারপর হলো যে ও আবার এখান থেকে যে সেটের মধ্যে মানে এক্স এর মানটার মধ্যে এক্স ছিল কি শূন্য, ডিফল্ট ভ্যালুটা ছিল, তখন হলো যে 15, যে 15 সেভ করছে, সেটকে ডেকে সেট মানে সেট করা 15 এক্স এর মধ্যে, তারপর সেট সেট করছে 15 করার পরে পরে বলছি তুমি আমাকে এখন দেখাও তোমার, হ্যাঁ দেখাও, পরে সেট করছে, সেট করে বলছে আমাকে আউটপুট দেখাও, তো এখন তোমার এই এক্স এর মান কত দেখাচ্ছে যে 15। তারপরে তোমাকে বলছে এখন আমি ওয়াইয়ের মধ্যে আমি নতুন করে সেভ করতেছিল 75, সেভ করলো 75, এখন বললো এখন আমাকে দেখাও তো ওয়াইয়ের মান কত, তারপরে দেখালো যে হ্যাঁ 75, পরে একটা স্পেস দিল,
এই এই প্রিন্ট এলএন এর এই খালি এটুকু অংশ মানে হলো তোমার একটা খালি 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 মানে ইন্টার বা শূন্যস্থান আর কি, একটা খালি লাইন থাকবে আর কি, খালি লাইন তৈরি হয়ে গেছে এরকম। দেন হলো আমরা আরেকটা নতুন একটা অবজেক্ট বানালাম সেমভাবেই। অবজেক্ট 1 ছিল, অবজেক্ট 2 বানাইছি, যেটা আমরা ভেরিয়েবল ডাটা ভেরিয়েবল টাইপকে নাম লেখার সাথে সাথেই ওর সবগুলি স্ট্যাটিক করে ফেলছে। সবগুলো স্ট্যাটিক ছিল, সবগুলো স্ট্যাটিক করবে। ওইখানে পড়ছে। আচ্ছা তাহলে একবার পড়া 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 নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কারণ স্ট্যাটিক তোমার একবার একবার পড়বে তাই না, যখন আমরা নামটা লিখবো তখন একবার পড়ছি, এই জন্য বারবার পড়া না। স্ট্যাটিক স্ট্যাটিক একবার পড়লেই হয়, মানে তোমার হলো যে যখনই আমরা এটাকে কল করবো একবার স্ট্যাটিক পড়বে, তারপর থেকে স্ট্যাটিক আর এই দুনিয়াতে নাই, বুঝছো? মানে তখন কম্পিউটার ভাববে যে স্ট্যাটিক এগুলো সব ডিলিট হয়ে গেছে। মানে যখন তো আমরা ফার্স্ট যখন আমরা লিখলাম যে এই যে একটা অবজেক্ট বানিয়েছিলাম যখন, তখন এটা এটা লিখলাম না আমরা, লেখার সাথে সাথেই এই সবগুলি স্ট্যাটিকগুলি পড়া হয়ে গেছে ওর। হওয়ার পরে ও সবগুলি স্ট্যাটিক ওর ব্রেন থেকে ডিলিট করে ফেলবে। সবগুলি স্ট্যাটিক এরকম করে ব্রেন থেকে স্ট্যাটিকগুলি আছে এগুলি সবগুলি ডিলিট করে ফেলবে। করার পর তারপর যেগুলি থাকবে ওগুলো দিয়ে ও কাজ করবে আবার প্রথম থেকে, বুঝছো? তো আবার প্রথম থেকে কাজ করবে, কাজ করবে যখন বললো যে তুমি এখন আমরা হলো যে আমরা হলো যে এখন নতুন করে একটা ভেরিয়েবল বানাচ্ছি, নতুন ভেরিয়েবলের নাম অবজেক্টের নাম এটা, তারপর হলো ভেরিয়েবলের মধ্যে তোমার হলো সেভ করতে হবে 35। তাহলে এই যে হলো তোমার ভেরিয়েবল নামের মধ্যে সেভ করতেছে হলো এখানে 35, তাহলে এক্স এর মধ্যে এখন আমরা সেভ করতেছে হলো 35। এখন যখন আমরা এখানে 35 লিখছি তখন এক্স এর মধ্যে 35 সেভ হয়ে গেছে। মানে যদি দেখি এই যে তোমার হলো যে পাবলিক এটা দিয়ে যখন এখানে এক্স লিখে যখন নামটা নামটা সেভ হয়েছে, এখানে সেভ হওয়ার সাথে সাথে এক্স এর মানটা গেছে হলো তোমার এই প্রাইভেটের এই এক্স এর মধ্যে সেভ হয়ে গেছে আর কি। হ্যাঁ, সেভ হয়েছে। এটা সেট গেট, ওইখান থেকে মূলত সেট গেটে গেছে, সেট থেকে গেটে গেছে, গেট থেকে সেটে গেছে, পরে এখানে আসছে। বাট শর্ট ফর্ম যদি বলি এখান থেকে এটা যে এখান থেকে এটা আসছে। আচ্ছা সেভ হলো 35। সেভ হওয়ার পরে আমরা আউটপুট দিতে বললাম যে আমরা এখানে এক্স এর ভ্যালু দেখাও, আর ওয়াই এর ভ্যালু কত ছিল এটা দেখাও। তো এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু ছিল, তো এক্স এর ভ্যালুতে আমরা নতুন করে সেভ করছি, ঠিক আছে। তো ওয়াই এর ভ্যালু যেহেতু তোমার স্ট্যাটিক, তাহলে সবার ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু সমান সমান। আর আগের বেলা আমরা ওয়াই অনেক কাজ করে আসছি, এই জন্য ওই প্রসেসটা এখানে আবার দেখাচ্ছে। তখন হলো আবার বলছে যে এখন তোমার ওয়াই এর ভ্যালু, যে এখন তোমার ওয়াই এর ভ্যালু তোমার সেভ করো হলো তোমার 100। তাহলে এখন ওয়াই ভ্যালু ও হলো 100 সেভ করলো। এখন সেভ করার পর এখন আমাকে ওকে বলতেছে এই যে ডিসির ভ্যালুটা ছিল, ডিসির যে ভ্যালু ছিল ওয়াই 75, এখন ডিসির ওয়াইটাকে লেখা দেখাও তো। তখন দেখো এই যে লিখছে ডিসির ভ্যালু মানে হলো কি, ডিসি ছিল হলো অবজেক্ট 1 তাই না, অবজেক্ট 1 এর ভ্যালু, অবজেক্ট 1 এর এখন ওয়াই এর ভ্যালু দেখা দেখাও তো। কারণ আমরা চেঞ্জ করছি কিসের, আমরা চেঞ্জ করছিলাম অবজেক্ট 2 এর ওয়াই এর ভ্যালু চেঞ্জ করছিলাম এখানে, বুঝছো? অবজেক্ট 2 এর ওয়াই এর ভ্যালু চেঞ্জ করছিলাম। তো করার পরে যখন আমরা হলো তোমার অবজেক্ট এখন হলো তোমার যখন আমরা করতেছি এখানে তোমার অবজেক্ট 1 এর ভ্যালুকে যখন আমরা আউটপুট দেখাচ্ছি অবজেক্ট 1 এর ওয়াই কে দেখাইতে বলতেছে, তখন ওটা 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 ছিল কত 75 ছিল, এখন দেখাচ্ছে 100। কারণ হলো যে তোমার এটা যেহেতু তোমার স্ট্যাটিক ভেরিয়েবল ছিল, যে কোনো একটা অবজেক্ট থেকে যদি চেঞ্জ করি অথবা ডাইরেক্ট যদি কল করে যদি চেঞ্জ করি, তাহলে সব অবজেক্টের ক্ষেত্রে ওর মান সেম হবে। দেখো এখানে দেখো অবজেক্ট 1 এর ক্ষেত্রে 100, আবার অবজেক্ট 2 এর ক্ষেত্রেও 100 হয়ে আসছে, যেহেতু আমরা একবার চেঞ্জ করছি। একবার চেঞ্জ করে সবগুলির ক্ষেত্রেই চেঞ্জ হয়ে যাবে। এটা হলো তোমার তোমার অবজেক্ট 1 এর ক্ষেত্রে ভ্যালু 100 আসছে, আবার অবজেক্ট 2 এর ক্ষেত্রে ভ্যালু 100 আসছে। তো এইভাবে হলো তোমার সবগুলি কাজ করছে আর কি। আর তেমন কিছু এখানে নাই, মোটামুটি এতটুকু। আমাদের ভিডিও 1 ঘন্টা 40 মিনিটের মতো হয়েছে। আমি তাহলে যাই, 3টা বাজে গেছে, আমার আধা ঘন্টা পরে আবার পরে তো যেতে হবে। ওর জন্য কোশ্চেন বানানো লাগবে, বসে কোশ্চেন বানাবো। ওকে, যাই তাহলে, টাটা।